করে বারবার বলছি, শুনছেন না কেন আপনি? What is this? আইরিন আক্তার, আপনাকে আমি বারবার বলছি ভিডিওটা বন্ধ করেন। রাকিব হাসান, দয়া করে ভিডিও বন্ধ রাখেন। আমি যদি কারো ভিডিও অডিও অন দেখি ক্লাস থেকে বের করে দেব। ওকে। এই যে মেহরুন নেসা, পাকনামি শুরু করছেন কেন? ক্লাস দাগাচ্ছেন কেন? হোয়াট ইজ ইউর প্রবলেম, টেল মি। ওকে। তো আজকে আমরা বেসিক্যালি একটা গুরুত্বপূর্ণ ক্লাস করব। সেটা হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন। রেকর্ডিংটা কি অন দেখাচ্ছে? হ্যাঁ একদম। জি দাদা। কি অন দেখাচ্ছে? আজকের এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন ডেটা বা ইনফরমেশন কম্পেয়ার করে স্টেটমেন্ট লিখতে যান, তো তখন হচ্ছে গিয়ে কি আপনার এই ক্লাসটা খুব দরকার হয়ে পড়ে, ঠিক আছে? এবং আজকের এই ক্লাসটা একটু লং ক্লাস হবে, 1 ঘন্টায় শেষ হবে না। সো আমরা খুব ঠান্ডা মাথায় ক্লাসটা করব। কোনোভাবেই ক্লাসের পরিবেশ যেন নষ্ট না হয়, ঠিক আছে? ওকে। অনেকে অনেক সুনাম শুনে ভর্তি হয়েছেন। সো এটা হচ্ছে রিকোয়েস্ট যে আপনারা সবাই মন দিয়ে ক্লাস করবেন এবং ক্লাস নষ্ট করবেন না পরিবেশ, ঠিক আছে? প্রথমেই দেখেন একটা জিনিস বলি, যে কম্প্যারিজন মোটামুটি এটার সাথে আমরা সবাই মোরলেস পরিচিত আছি, আমরা জানি যেটা কম্প্যারিজনের এই জিনিসটা কি। তো কম্প্যারিজনটাকে আমরা যেটা করি সেটা হচ্ছে দুই ভাগে। দাদা লাস্ট হ্যাঁ, ক্লাস থেকে না শুরু হওয়ার কথা ছিল, লোসোনা হেড আচ্ছা, ওটা থেকে। আমি পরে দেখাবো, সমস্যা নেই, ঠিক আছে? ওটা বুঝতে পেরেছি কোনটা বলেছেন, ওটা পরে দেখাবো, যদি শুরু করে ফেলছি পরে দেখাবো, ঠিক আছে? তো আমরা মনে রাখবো যে কম্প্যারিজনটাকে অনেকে অনেকভাবে কম্পেয়ার করলেও আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে যে কম্প্যারিজনটা অনেকেই 3 প্রকার বলবে, কিন্তু আমরা কম্প্যারিজনকে বলবো কয় প্রকার? আমরা বলবো কম্প্যারিজন হচ্ছে বেসিক্যালি 2 প্রকার। আমরা বলবো কয় প্রকার? 2 প্রকার। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন দয়া করে, যে কম্প্যারিজনটাকে আমরা 3 ভাগে ভাগ করিনি, বরঞ্চ এটাকে আমরা 2 ভাগে ভাগ করে দিয়েছি। সেটা কি কি? ফার্স্ট ওয়ান হচ্ছে ইকুয়াল কম্প্যারিজন, আর সেকেন্ড ওয়ান হচ্ছে আনইকুয়াল কম্প্যারিজন। ঠিক আছে, আনইকুয়াল কম্প্যারিজন। এবার দেখেন, এই যে ইকুয়াল ভার্সেস আনইকুয়াল, এই আনইকুয়াল কম্প্যারিজনকে আমরা আবার 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে গিয়ে কি কম্পারেটিভ আনইকুয়াল কম্প্যারিজন, আর একটা হচ্ছে সুপারলেটিভ আনইকুয়াল কম্প্যারিজন। এই জিনিসটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে, যে দেয়ার আর types of comparison: equal versus unequal, and equal comparison is of two types, sorry, unequal comparison is of two types। আমরা তাহলে এবার জিনিসটা কি করব, এইভাবে ভাগ করে নিলাম, ঠিক আছে? কি করি আমি, এবার আমি টেবিল ড্র করব। টেবিলটা ড্র করব, ড্র করে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, প্রথমে বলি যে আপনি তো বুঝেন যে কম্প্যারিজন হচ্ছে কত প্রকার? 2 প্রকার। ইকুয়াল কম্প্যারিজন আর একটা হচ্ছে গিয়ে কি আনইকুয়াল কম্প্যারিজন, ঠিক আছে? এখন প্রশ্ন হলো, আমি কম্পেয়ার করতে পারি বেসিক্যালি কি কি জিনিসের, এটাও একটু বুঝতে হবে। আমরা অনেক কিছু কম্পেয়ার করতে পারি। যেমন ধরেন আমরা কম্পেয়ার হচ্ছে ধরেন অ্যাডজেক্টিভের কম্পেয়ার করতে পারি, হুম, অ্যাডভার্বের কম্পেয়ার করতে পারি, হুম, এরকম দেয়ার আর মেনি অ্যাসপেক্ট যেগুলো আমরা কম্পেয়ার করতে পারি। কিন্তু আমাদের মেইনলি শিখতে হবে 3টা জিনিসের কম্প্যারিজন। একটা হচ্ছে অ্যাডজেক্টিভের কম্প্যারিজন, একটা হচ্ছে অ্যাডভার্বের কম্প্যারিজন, আর একটা হচ্ছে দা এক্সটেন্ট অফ নাউন, নাউনের এক্সটেন্টের কম্প্যারিজন। সেটা কি কঠিন কিছু না, এটা আমরা শিখবো, ঠিক আছে? এগুলো আপনারা মোটামুটি সবাই পরিচিতি, জাস্ট একটু বুঝে নেওয়া, ঠিক আছে? তো আমরা একটু আসেন বুঝে বুঝে অনুবাদ কি কি বলে কম্প্যারিজনের একটা গ্রাউন্ড তৈরি করি। আজকে ক্লাসটা লং একটা ক্লাস, সো কাইন্ডলি আমাকে একটু সময় দিয়েন।
তাড়াহুড়ো করেন না, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি জানলাম? আমরা মূলত তিন ভাবে কম্পেয়ার করতে পারি। একটা হচ্ছে গিয়ে ইকুয়াল কম্প্যারিজন। আমরা দুই ভাবে কম্পেয়ার করতে পারি, একটু ভুল বলছি। আমরা কম্পেয়ার করতে পারি দুই ভাগে। একটা হচ্ছে গিয়ে কি ইকুয়াল কম্প্যারিজন, এটাকে মার্চ করে দেই। এটাকে মার্চ করে এটার নাম দিলাম হচ্ছে ইকুয়াল কম্প্যারিজন, ঠিক আছে? আর একটা হচ্ছে গিয়ে কি, আর একটা হচ্ছে গিয়ে আমাদের জন্য কি, সেটা হচ্ছে আনইকুয়াল কম্প্যারিজন। এই যেটাকে মার্চ করে আমি লিখছি কি আনইকুয়াল কম্পারিজন, ঠিক আছে? সো আমরা মনে রাখতে পারলাম যে আমাদের কাছে দুই রকমের কম্প্যারিজন আছে, ইকুয়াল ভার্সেস আনইকুয়াল। আবার আনইকুয়ালটা কিভাবে আছে, যে কম্পারেটিভ আনইকুয়াল কম্প্যারিজন, আর একটা হচ্ছে সুপারলেটিভ আনইকুয়াল কম্প্যারিজন। এই হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের ক্লাসিফিকেশন আমরা দাঁড় করালাম, ঠিক আছে? এখানে কিন্তু বেসিক্যালি আমরা কম্প্যারিজনটা শিখবো হচ্ছে কি হিসেবে, রাইটিং পার্সপেক্টিভে। সো আলোচনাটা একটু ভিন্ন হবে, ঠিক আছে? এটা নিয়ে ভয় পাওয়ার কারণে। এখন ধরেন যদি বলা হয় যে আপনি কম্পেয়ার করতে পারেন কাকে কাকে, আপনি কম্পেয়ার করতে পারেন অ্যাডজেক্টিভকে অথবা অ্যাডভার্বকে। আপনি এটা কম্পেয়ার করতে পারেন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে কম্পেয়ার করতে পারেন। তো এটা বা কেন দিচ্ছি? বা দিচ্ছে এই কারণে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কম্পারিজনটা একই রকম, একটা পারলে আরেকটা পারা যায়, ঠিক আছে? আরেকটা হচ্ছে গিয়ে কি শুধু নাউন লিখে দিই, হ্যাঁ, যে নাউনের কম্পারিজন, যেটা আপনি বুঝতে পারেন, যেটা হচ্ছে কি কিসের কম্পারিজন, নাউনের কম্পারিজন, ঠিক আছে? আমরা এটা লেআউটে গিয়ে এটার ওরিয়েন্টেশনটাকে পোর্ট্রেট ল্যান্ডস্কেপে দিয়ে দিই, তাহলে ভালো হবে বুঝতে, ঠিক আছে? হ্যাঁ, এবার ভালো হবে। তাহলে কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে উই হ্যাভ টু ওয়ে অফ কম্প্যারিজন, একটা হচ্ছে ইকুয়াল, একটা হচ্ছে আনইকুয়াল। আর একটা হচ্ছে গিয়ে কি, আনইকুয়ালটা আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে কম্পারেটিভ আর একটা হচ্ছে সুপারলেটিভ। আর আমরা কম্পেয়ার করব মেইনলি তিনটা জিনিসের, অ্যাডজেক্টিভের একটা, অ্যাডভার্বের একটা, একই কম্প্যারিজন, তাই কোনো চেঞ্জ নাই। আর হচ্ছে গিয়ে কি নাউনের কম্প্যারিজন। আচ্ছা, নাও দ্য কোশ্চেন, ইকুয়াল কম্প্যারিজনটা করতে হয় কিভাবে? যখনই আপনি কম্পেয়ার করবেন তখন আপনার যে ইকুয়াল কম্প্যারিজন যেহেতু, তাহলে দুই পাশটা কি হবে, ইকুয়াল হবে। আই রিপিট, যখনই আপনি কম্পেয়ার করবেন ইকুয়াল কম্প্যারিজন, তখন দুই পাশটা হবে ইকুয়াল। সো এস, তারপরে হচ্ছে প্লাস দিয়ে আবার এস। এটা হচ্ছে ইকুয়াল কম্প্যারিজনের বেসিক ক্যারেক্টারিস্টিক্স, মনে রাখতে হবে যে এস, এস, মধ্যেখানে প্লাস প্লাস রাখলাম, মধ্যেখানে কি বসবে? মধ্যেখানে আপনি যাকে কম্পেয়ার করবেন, যেমন অ্যাডজেক্টিভকে কম্পেয়ার করতে পারেন, অ্যাডভার্বকে কম্পেয়ার করতে পারেন, ওইটা বসবে। একইভাবে নাউনটাও মধ্যেখানে বসবে। এটা হলো ইকুয়াল কম্প্যারিজনের স্ট্রাকচার। যখনই আপনি কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কম্পেয়ার করতে যাবেন, তখনই আপনি এই যে ইকুয়াল কম্পারিজন করলে দুইটা অ্যাজ লিখে মধ্যেখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসাবেন। একটু জেনে রাখেন, আপনারা এগুলো জানেন অলরেডি। নাউন কম্পেয়ার করার সময়ও আপনি দুইটা অ্যাজ এর মধ্যে নাউনটা বসাবেন। এখন আপনি বলতে পারেন যে আচ্ছা সুমন ভাই, এটা আমি কোত্থেকে এনে বসাবো? হ্যাঁ, এটা একটা গুড কোশ্চেন, যে কোত্থেকে এনে বসাবো। যেহেতু আপনি কম্প্যারিজন করবেন, সেহেতু মনে রাখবেন আপনার অবশ্যই মিনিমাম দুইটা স্টেটমেন্টের প্রয়োজন হবে। আই রিপিট, যেহেতু আপনি কম্প্যারিজন করবেন, সেহেতু আপনার অ্যাটলিস্ট দুইটা স্টেটমেন্টের প্রয়োজন হবে। কারণ আমার যদি মিনিমাম দুইটা স্টেটমেন্ট নাই থাকে, তাহলে তো আমার কোনো কম্পেয়ার করার কোনো মানে সুযোগই নাই, ঠিক আছে না? তাই প্রথমে আপনাকে কি করতে হবে, দুইটা বাক্য নিতে হবে। যেমন ধর আমি বললাম যে আই এম টল, ফুল স্টপ দিয়ে বললাম যে ইউ আর টল। এই যে দেখেন, দুইটা বাক্যের মধ্যেই আমি একটা কমন অ্যাডজেক্টিভ রাখছি, টল ভার্সেস টল। আজকের ক্লাসটা যারা পার্টিসিপেট করতেছেন পুরো একদম শেষ পর্যন্ত দেখবেন, তারপরে ক্লাস লিভ করবেন, and you will see that how comparative statement can beautifully express your comparative ideas, যদি এখনো খুব এলিমেন্টারি লেভেলে আমরা আছি। তো যখনই কম্পেয়ার করতে যাবেন, তখনই আপনাকে কি করতে হবে, দুইটা স্টেটমেন্ট বা দুইটা বাক্য নিতে হবে লেখার জন্য। বাক্যটা নিয়ে দেখতে হবে এর মধ্যে একটা অ্যাডজেক্টিভ বা একটা অ্যাডভার্ব বা একটা নাউন কমন আছে কিনা।
যেমন আই এম টল, ইউ আর টল, এই যে দুই টল কমন আছে। এখন আপনি যদি বলেন যে আপনি ইকুয়াল কম্প্যারিজন করবেন, তাহলে অ্যাজ টল এজ লিখে ফেলবেন, এই হলো গিয়ে সিস্টেম। ঠিক আছে, আপনি মনে করেন বললেন দা ইকোনমি অফ বাংলাদেশ ইজ বিগ। আবার কি বললেন? দা ইকোনমি অফ ইন্ডিয়া ইজ বিগ। এই দেখেন, আপনার কাছে কিন্তু কি আছে এই মুহূর্তে? দুইটা বিগ ওয়ার্ড আছে, দুইটা অ্যাডজেক্টিভ কমন পেয়েছেন। তাহলে ইকুয়াল কম্পারিজন করলেই অ্যাজ বিগ অ্যাজ লিখে ফেলবেন, শেষ হয়ে গেল। মোদ্দা কথা, কম্পারেটিভ স্টেটমেন্ট লিখতে গেলেই দ্য টাইম ইউ আর প্র্যাকটিসিং হাউ টু রাইট কম্পারেটিভ স্টেটমেন্ট, আপনাকে দুইটা বাক্য নিতে হবে। যে দুইটা বাক্যে কোনো একটা অ্যাডজেক্টিভ বা একটা অ্যাডভার্ব বা একটা নাউন, সেটা কমন থাকতে হবে। ঠিক আছে, এখন নাউন কমন থাকতে হবে সেটা আমরা বুঝলাম, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। নাউনকে তো আর কমন করা, কম্পেয়ার করা যায় না। আমরা নাউনের এক্সটেন্টটাকে কমন করতে পারি। যেমন আমি বলতে পারি না যে আহ, আম, আমি বলতে পারি কিরকম, যে তোমার কাছে যত টাকা আছে আমার কাছেও অত টাকাই আছে, যত অত টাকা যে আছে, এই যে ইকুইভ্যালেন্ট করা বা সমতুল্য করা, এটাকে বলা হয় নাউনের এক্সটেন্ট, আর কিছুই না। এগুলো পড়ছেন আপনারা। তো এই এক্সটেন্টটা কম্পেয়ার করার জন্য আপনাকে যেটা করতে হবে, নাউনের আগে কয়েকটা ভিন্ন ওয়ার্ড আপনাকে ইউজ করা শিখতে হবে। সেটা কি? এগুলো আপনারা পড়ছেন, না বোঝার কোনো কারণ নাই। এই যে দেখেন, এখানে কাউন্টেবল হলে মেনি অথবা মাচ বসাতে হবে, আর আনকাউন্টেবল হলে ফিউ অথবা লিটল বসাতে হবে। এই হলো গিয়ে কথা, আর কিছুই না, নাউন যখন কম্পেয়ার করবেন। যেমন ধরেন আমি বললাম যে আই হ্যাভ মাচ মানি, আমার কাছে অনেক টাকা আছে। ইউ হ্যাভ মাচ মানি, তোমার কাছে অনেক টাকা আছে। তাহলে কি করবেন? এই যে দেখেন, দুই জায়গাতে এই যে মাছ মানি আছে, এই যে দুই জায়গাতে মাছ মানি কমন পেয়েছেন। এই জায়গাতে এসে আপনি তাহলে কি লিখবেন? অ্যাজ মাচ মানি অ্যাজ। মনে থাকবে না, ভুলে যাবো আমরা এটা? মনে থাকবে। হুম। এই হচ্ছে গিয়ে কথা, যে জিনিসটা কম্পেয়ার করবেন সেই জিনিসটা দুই ক্ষেত্রেই প্রেজেন্ট হতে হবে। বেশি হোক কম হোক কোনো সমস্যা নেই, বাট দুই ক্ষেত্রে থাকতে হবে। যেমন টল টল অ্যাজ টল এস, বিগ বিগ অ্যাজ বিগ এস, মাছ মানি অ্যাজ মানে অ্যাজ মাছ মানি অ্যাজ। ঠিক আছে, এরকম করে পড়বেন, আর কিছুই না। এখন এটা তো বুঝলাম ইকুয়াল কম্পারিজন, কিন্তু ইকুয়াল কম্পারিজনে আর একটা টার্ম আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে, সেটা হচ্ছে দা সেম অ্যাজ। দা সেম প্লাস নাউন প্লাস এস। এখন একটা ঝামেলা আছে, ঝামেলাটাকে আমি একটু ক্লিয়ার করি। ঝামেলাটা হচ্ছে এই যে ইকুয়াল কম্প্যারিজনের ক্ষেত্রে আম, যেমন ধরেন এইটার একটা কি হয়, কম্পারেটিভ ফর্ম হয়, এই আবার সুপারলেটিভ ফর্ম হয়। কিন্তু এই দা সেম অ্যাজ যদি আপনি এই ইকুয়াল কম্প্যারিজনে বানান, এটা আনফরচুনেটলি কোনো কম্পারেটিভ ফর্ম হয় না। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা, এটার কোন রকম কোনো কম্পারেটিভ ফর্ম নাই। ঠিক আছে, এটার কোনো রকম কোনো কম্পারেটিভ ফর্ম নাই, এবং এটার কোনো রকম কোনো সুপারলেটিভ ফর্ম নাই আমাদের কাছে। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে, যে ইকুয়াল কম্প্যারিজনের ক্ষেত্রে এই যে দা সেম অ্যাজ, এটার কোনো কম্পারেটিভ ফর্মও হয় না, সুপারলেটিভ ফর্মও হয় না। তাই এটা আমাদের আলোচনায় তেমন কোনো গুরুত্ব ক্যারি করবে না। ঠিক আছে, এই হলো গিয়ে কথা। এখন ধরেন আপনি যখন কম্পারেটিভ ফর্মে যাবেন বা সুপারলেটিভ ফর্মে যাবেন, এগুলো আপনারা পড়েছেন, এমসিকিউ গ্রামারে পড়েছেন। আমি জাস্ট একটু গুছিয়ে নিচ্ছি, কারণ মূল আলোচনাটা আরো পরে শুরু হবে। আমি জাস্ট আপনাদের প্রিভিয়াস লেকচারকে, যেগুলো বিভিন্ন সময় পড়েছেন কম্প্যারিজন পড়তে গিয়ে, ওটাকে আধা ঘন্টা 40 মিনিট সময় নিয়ে রিক্যাপ করছি। তো যখন আপনি ইকুয়াল কম্পারিজন করবেন, যেমন ধরেন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দেখায়, যেমন ধরেন অ্যাজ টল অ্যাজ লিখতে পারেন, হুম, অ্যাজ বিগ অ্যাজ লিখতে পারেন, অ্যাজ সুন অ্যাজ লিখতে পারেন, হ্যাঁ, অ্যাজ বিউটিফুল অ্যাজ লিখতে পারেন, অ্যাজ
হ্যাপি অ্যাজ লিখতে পারি, এরকম অনেক কিছু আপনি লিখতে পারেন, নাথিং টু সে। এটা না লিখতে পারার কোনো কারণ আমি দেখি না। এরকম অনেক কিছু আপনি লিখতে পারেন, ঠিক আছে, আলোচনার সুবিধার্থে। কিন্তু বিষয়টা হচ্ছে, যেটাই আপনি লিখেন না কেন মাথায় রাখতে হবে গিয়ে কি, দুই পাশেই অ্যাজ থাকতে হবে, ইকুয়াল কম্প্যারিজন যেহেতু করবেন, ঠিক আছে। এখন কম্পারেটিভ কম্প্যারিজনে গেলে কি হবে, এটা একটা প্রবলেম, যে হোয়াট অ্যাবাউট দ্য কম্পারেটিভ কম্প্যারিজন, ঠিক আছে। ওকে, কম্পারেটিভ কম্প্যারিজনে গেলে কিন্তু এই দুই পাশে আর অ্যাস থাকবে না। কারণ কি, তখন আপনি বলবেন যে এটার চেয়ে এটা বেশি, বা এটার চেয়ে ওই কম, এরকম বলবেন। তখন কি ইউজ করতে হয়, তখন ওই যে কম্পারেটিভ ফর্ম প্লাস দেন ইউজ করতে হয়। এটা আপনারা পড়ছেন, ঠিক আছে। কম্পারেটিভ ফর্মে লিখে দেন লিখতে হয়। যেমন ধরেন টলটা আপনি কি লিখবেন তখন, টলার দেন লিখবেন, তাই না? এভাবে লিখবেন না, মনে আছে? জি হ্যালো, দাদা। জি দাদা। টলার দেন লিখবেন। এখন দেখেন, টলার দেন আপনি লিখবেন, তাহলে সুপারলেটিভ ফর্মে কি লিখবেন? সুপারলেটিভ ফর্মে গিয়ে আপনাকে মূলত দা লিখে তারপর সুপারলেটিভ ফর্মে গিয়ে লিখতে হয়। এটা হচ্ছে সুপারলেটিভ ফর্মের স্টাইল। যেমন ধরে আপনি কি লিখবেন, যে দা টলেস্ট, আই এম দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। সুপারলেটিভ ফর্মে গিয়ে টলেস্ট হয়ে গেল। এখন এই যে টল থেকে টলার হয়ে গেল, এখানে কিন্তু অনেকগুলো নিয়ম আপনারা মুখস্থ করছেন আমি জানি। কি ধরনের নিয়ম মুখস্থ করছেন দেখেন। যেমন ধরেন, যদি এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড হয়, যেমন ধরেন টল, তো নর্মাল নিয়ম কি, এটা লাস্টে হচ্ছে ই আর অথবা ইএসটি যোগ করে আগে একটা দ্যাট দা বসাতে হয়। কিন্তু যখনই এই এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ডটা লাস্টে কনসোনেন্ট আগে ভাওয়েল থাকে, তখন আমরা বলি যে এখানে কনসোনেন্টটা কি হবে, দ্বিত উচ্চারিত হবে, বিগার দেন। পড়েছেন না ভাই? এটা বলেন তো একটু মনে করে। জি দাদা। হ্যাঁ পড়েছি। এটা কি হবে, দ্য বিগেস্ট, ঠিক আছে। এবার আপনি নিয়ম পড়েছেন যে হ্যাঁ, এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড ঠিক আছে, কিন্তু যদি লাস্টের কনসোনেন্টের আগে দুইটা ভাওয়েল থাকে, তাহলে সেটা আবার দ্বিতীয় উচ্চারণ হবে না, সুন আর দেন হয়ে যাবে। একইভাবে এখানেও কি হবে, দা সুনেস্ট, এখানে এনটাকে দ্বিতীয় উচ্চারণ করতে হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কেন এটা দ্বিতীয় উচ্চারণ করতে হবে না, সেটা আমাকে বলেন। হ্যালো, দুইটা ভাওয়েল আছে এই জন্য। দুইটা ভাওয়েল কি সমস্যা করছে বলেন? হুম, স্যার জানি না। আবার কয় জানি না, ঠিকই তো ছিল, কাছাকাছি ছিল উত্তর, মধ্যখানে ভুলে গেলে হবে? এখানে দেখেন, কোন উচ্চারণ করতে হয়, কোন। আমরা যে ভুলটা বারবার করি সেটা হলো, আমরা মুখস্থ করি। আমি কিন্তু প্রথম ক্লাস থেকে আপনাদের একটা কথা বলে আসছি যে ঠিক, লুক, ডোন্ট মেমোরাইজ দ্য রুলস। রুলসকে মেমোরাইজ না করে রুলসটাকে অনুধাবন করার চেষ্টা করেন। দেখেন, হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ ভাওয়েল এন্ড কনসোনেন্ট। ভাওয়েলের প্রবলেমটা হচ্ছে, আমরা জানি ভাওয়েলের বাংলা কি স্বরবর্ণ, আর কনসোনেন্টের বাংলা কি ব্যঞ্জন বর্ণ। তো হোয়াট ইজ দ্য বেসিক অ্যান্ড কি ডিফারেন্স বিটুইন ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ এন্ড ব্যঞ্জন বর্ণ? স্বরবর্ণ উচ্চারণ করার সময় আমাদের ভোকাল কর্ড থেকে এবং রেসপিরেটরি সিস্টেম থেকে বায়ু কোনো রকম কোনো বাধাপ্রাপ্ত না হয়ে বের হয়ে যায়। এটা হলো স্বরবর্ণের একটা ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স। আর কনসোনেন্টে উচ্চারণ হচ্ছে, সে বায়ুটা কি পায়, বাধাগ্রস্ত হয়। দ্যাট মিনস আমরা লজিক্যালি একটা বিষয়ে কনক্লুশনে পৌঁছাতে পারি যে স্বরবর্ণ উচ্চারণ করার সময় যেহেতু বাধা পায় না, তাই বেশি এয়ার ইমিট করে বের হয়ে যায়। আর ব্যঞ্জন বর্ণে যেহেতু বাধাগ্রস্ত হয়, তাই কম এয়ার বের হয়ে যায়। এই যৌক্তিকতাটা কি আমরা মানতে পারবো নাকি মানতে পারবো না বলেন? হ্যাঁ মারা যাবে। মানতে পারবো। তাহলে আজকে থেকে আমরা এই মুখস্থ বিদ্যা থেকে সরে আসবো। যদি কেউ জিজ্ঞেস করে, এর উত্তরটা আমরা সলিড ভাবে দিব। কিভাবে দিব? আমরা বলবো যে স্বরবর্ণ উচ্চারণ করার ক্ষেত্রে অধিক বায়ু বের হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট, কনজিকুয়েন্টলি যেটা হয়, দুইটা ভাওয়েল উচ্চারণ করার পরে, আই রিপিট, দুইটা ভাওয়েল উচ্চারণ করার পরে ইউ উইল নট হ্যাভ সাফিসিয়েন্ট এয়ার
টু প্রোনাউন্স দ্য কনসোনেন্ট দ্য ফলোয়িং কনসোনেন্ট টোয়াইস, অর্থাৎ দুইটা ভাওয়েল উচ্চারণ করার পরে আপনার পরে এরপরে একটা কনসোনেন্টকে দ্বিতীয় উচ্চারণ করা পসিবল না। আমি আপনাকে সারা জীবন চ্যালেঞ্জ করতে পারবো, সারা জীবন আপনি ট্রাই করতে পারেন, এই সু বলার পরে এই এন কে আপনি জিন্দিগিতেও দুইবার উচ্চারণ করতে পারবেন না। আপনি ট্রাই করে দেখতে পারেন, পারবেন কিনা দেখেন তো বুদ্ধি করে। পারবেন? ট্রাই করেন। স্যার হচ্ছে না তো। কোনোদিনই পসিবল না। তার মানে দিস ইজ নট এ গ্রামাটিক্যাল রুল, দিস ইজ নট এ রকেট সায়েন্স, দিস ইজ রিলেটেড টু নেচার। নেচার আপনাকে এইভাবেই বানাইছে। এই দুইটা ভাওয়েল উচ্চারণ করার পরে জিন্দিগি ভর ট্রাই করলেও আপনি পারবেন না এই এন কে দ্বিতীয় উচ্চারণ করতে। হ্যাঁ পারবেন, কখন পারবেন? যখন সু বলে একটা ব্রেক নিবেন তখন পারবেন, যে সু নর, কিন্তু সুন পারবেন না আপনি। তো এটা কোনো রুলস না, এটা হচ্ছে গ্রামার না, এটা হচ্ছে আপনার ভোকাল কর্ডের সাথে রিলেটেড। কিন্তু খেয়াল করে দেখেন, আমি একটা ওয়ার্ড যদি লিখি সন, SON, আপনি এখানে কিন্তু এন দুইবার বলতে পারবেন। সন্নার পারবেন না বলতে? হ্যাঁ। পারবেন। যদিও সন মানে পুত্র, ঠিক আছে, মানে চাইলে এটাকে দ্বিতীয় উচ্চারণ করা যাবে, কারণ কি এখানে আগে আমার দুইটা ভাওয়েল নাই, একটা ভাওয়েল আছে। সো ইউজুয়াল ভাবে নিয়মটা হচ্ছে দুইটা ভাওয়েল থাকলে পরে কনসোনেন্টকে সহসাই দ্বিতীয় উচ্চারণ করা যায় না, করতে গেলে আপনার দম ফেটে যাবে একেবারে, ঠিক আছে? এটা কোনোদিনই পসিবল না। এর জন্য আমরা বলি যে দুইটা ভাওয়েল থাকলে পরে কনসোনেন্ট তুমি দ্বিতীয় উচ্চারণ করো না। তো এটা কি কোনো নিয়ম দিয়ে মুখস্থ করবেন না, এটা অনুধাবন করবেন। যখনই কোনো নিয়ম চাপায় দেওয়া হবে তখনই অনুধাবন করতে হবে, ঠিক আছে? তো আপনারা সবাই এই নিয়মগুলো জানেন, আমি জাস্ট একটা নিয়ম এক্সাম্পল হিসেবে বুঝাইলাম। আর যখন যেটা হয় যে একাধিক সিলেবল থাকে, ওইটাকে চাইলেও আসলে দ্বিতীয় উচ্চারণ করলে ভালো লাগে না, তখন আমরা যেটা করি, আগে গিয়ে হচ্ছে মোর অথবা লেজ বসাই, ঠিক আছে? তারপরে হচ্ছে ওটাকে লিখে দেই যে বিউটিফুল, তারপরে লিখি আর সুপারলেটিভ ফর্মে গিয়ে দা বসাই, মোস্ট অথবা লিস্ট বসাই, তারপরে হচ্ছে বিউটিফুল। এই এই ভদ্রলোকের দল, অভদ্রের মতো কাজ করবেন না, অডিও অফ রাখবেন। হোয়াট ইজ দিস? অনেকের অডিও অন করে গেল, বন্ধ করেন। হোয়াট ইজ দিস? বলতে হবে কেন আপনাদের এগুলা? ম্যাটার অফ কমন সেন্স, এত করে বলতে হবে কেন কথাগুলো? হোয়াট ইজ দিস? মাইক অফ করে দেন দাদা। কেন মাইক আমি অফ করবো? আপনাদের কমন সেন্স নাই মাইক নিজে অফ করার? নাকি আপনাদের হাত নাই? কমপ্লিট স্টুপিডিটি একটা। বারবার বলি, গল্প গল্পে ক্লাস করতেছি করি, অডিও একটা অন করে কথা বলা শুরু করে দেয়। কি রে ভাই, আমি আমার ঘরের ছেলেকে আমার বউ ঘর থেকে বের করে রেখে 1-1.5 ঘন্টা যে তোরা ডিস্টার্ব করিস না, সো ইউ শুড হ্যাভ সাম কমন সেন্স, রাইট? এগুলো কখনোই আমি বরদাস্ত করি না। আপনি ক্লাসে যা মন চাই করেন, কিন্তু কখনোই অডিও অন করবেন না এবং আমার মুড নষ্ট করেন না। পড়েন, ভালো করে পড়েন, শিখি আমরা আমরা পড়তে পড়তে আড্ডা দিই। অডিও অন করে রাখবেন কেন? এখনো অনেকের অডিও অন করে, সবাই অডিও বন্ধ করেন, অডিও বন্ধ না হলে ক্লাস দিব না। আমি নাম বলতেছি, মেহেদি অডিও বন্ধ করেন, মুনতাহা নুসরাত অডিও বন্ধ করেন, কি মোস্ট শিবা সুলতানা স্মৃতি অডিও বন্ধ করেন, সবগুলো অডিও বন্ধ করেন, একদম সবগুলো অডিও বন্ধ করেন, নয়তো আমি ধরে ধরে ক্লাস থেকে বের করে দেবো। এখন বন্ধ করেন অডিও। আমি 3 করবো না, আমি ক্লাস থেকে বের করে দেবো। আর ক্লাস থেকে যদি বের না করি, তাহলে আমি পার্মানেন্টলি একদম ই করে রাখবো, মিউট করে রাখবো, যে কেউ কোনো কথা বলতে পারবেন না। আমি 3 গুনতেছি, এই দেখেন, 1 2 3। আমি এখন থেকে যার অডিও থেকে ন্যূনতম সাউন্ড পাবো তাকে আমি ক্লাস থেকে বের করে দেবো। ইউ হ্যাভ টু মেনটেন দিস ফর্মালিটি, ওকে? বি কেয়ারফুল। আমি আর কোনো সাউন্ড না পাই, অডিও অন রাখেন আর যা রাখেন, আমার চোখে পড়লে ক্লাস থেকে বের করে দেবো। এটা আমি খুব অপছন্দ করি। তো এখন দেখেন, এই যে আপনি লিখলেন যে মোর বা লেস দিয়ে বিউটিফুল, ঠিক আছে? আর একটা নিয়ম আপনি কি শিখেছেন, আর একটা নিয়ম শিখেছেন এরকম, যে এই যে হ্যাপি লাস্টে ওয়াই থাকলে, এই হ্যাপিকে চাইলে কিন্তু খুব সহজেই হ্যাপি আর বলা যায়। তো এই জন্য আমরা কি করি, আমরা যেটা করি সেটা হচ্ছে যে HAPPY কেটে আই আনি, তারপর হচ্ছে হ্যাপিয়ার, দেন লিখি আমরা। আর সুপারলেটিভ ফর্মে কি লিখি? দা হ্যাপিয়েস্ট। এই হচ্ছে কি মূলত অ্যাডজেক্টিভের বা অ্যাডভার্বের কম্পারেটিভ বা সুপারলেটিভ স্টাইল, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করবেন, যে আমি কম্পারেটিভ ফর্মে যে ফুল স্টপ গুলো দিয়েছিলাম ভুলে ভুলে এই ফুল স্টপ গুলাকে বাদ দিয়ে দিচ্ছি। কারণটা কি? কারণটা হচ্ছে কম্পারেটিভ ফর্মে গিয়ে ফুল স্টপ লাগবে না।
এর পরেও আরো কিছু কথাবার্তা আছে, ঠিক আছে? আই রিপিট, কম্পারেটিভ ফর্মে গেলে এর পরেও কি থাকে, আরো কিছু কথাবার্তা থাকে। কিন্তু সুপারলেটিভ ফর্মে গিয়ে যখন আপনি সুপারলেটিভ ফর্মটা ইউজ করে ফেলবেন, তারপরে কিন্তু আর কোনো কথা থাকে না। এই কারণে এটা ফুল স্টপ দেওয়া হয়েছে। ব্যাপারটা কি আমি একটু বুঝাই, শোনেন। ধরেন আমি যদি বলি, মনে করেন যে নিচে লিখতেছি যে আই অ্যাম দা টলেস্ট। আই এম দ্য টলেস্ট বললে আমার কিন্তু আর কম্পেয়ার করার মতো কিছু নাই। তো এটা মোটামুটি এখানেই শেষ করা যায়, মানে কম্পেয়ার করার মতো কিছু নাই। এই জন্য আমি এটা ফুল স্টপ দিয়ে দিচ্ছি, আর কিছু না। থাকতে পারে অনেক কিছু, কিন্তু কম্পেয়ার করা থাকবে না। ওটা পরে আমরা বুঝবো। নাও দ্য কোশ্চেন, এই এইটা কি বলে যে যখন আমরা নাউনকে কম্পেয়ার করবো তখন সে কি হবে। হ্যাঁ, নাউনকে কম্পেয়ার করলেও আপনার দেন আনতেই হবে, দেন ছাড়া আপনার কোনো গতি নাই। কিন্তু এখানে এসে ওই যে দেখেন, মেনি বা মাছ যেটা আছে ওটা হয়ে যাবে মোর, ফিউটা হয়ে যাবে গিয়ে কি ফিউয়ার, লিটলটা হয়ে যাবে গিয়ে কি লেস। এগুলো আপনার সবই মোটামুটি পড়ছেন। ঠিক বলছি না আমি, বলেন তো একটু। জি দাদা, জি দাদা। পড়ছে। আর সুপারলেটিভ ফর্মে গিয়ে কি হবে, সুপারলেটিভ ফর্মে গিয়ে আপনি ভদ্রলোকের মতো ওই যে লেসের পরিবর্তে দিবেন লিস্ট, এটার পরিবর্তে দিবেন ফিউয়েস্ট, আর এটার পরিবর্তে দিবেন মোস্ট। তবে আগে কি করতে হবে, সুপারলেটিভ ফর্মের জন্য আগে আপনাকে একটা দা আনতে হবে। দা প্লাস এটা হতে হবে, ঠিক আছে, নাহলে হবে না। এই হচ্ছে গিয়ে আমার মোটামুটি নিয়ম, আর তেমন কোনো নিয়ম আর নাই বোঝার মতো বা শিখার মতো। এখন ধরেন আপনি যদি চান একটা নিয়ম শিখবেন, বানাইবেন কিরকম, যেমন ওই যে বলছি না অ্যাজ বিগ অ্যাজ, তো লাস্টে কনসোনেন্ট আগে ভাওয়েল থাকলে কনসোনেন্ট দিতে উচ্চারণ করতে হয়। এইখানে আবার এই নিয়মটা প্রযোজ্য না বলে একটা বিষয় আছে। সেটা কি কি, ডব্লিউ, এক্স, আর মনে হয় জেড একটা আছে, যে চাইলেও এটাকে দ্বিত উচ্চারণ কিন্তু করা যাবে না, তাই কেটে দিতে হবে। উদাহরণটাও লিখে রাখতে পারেন, যেমন ধরেন স্লো থেকে, হ্যাঁ, স্লো থেকে কিন্তু কি হবে, স্লোয়ার হবে। এটা কিন্তু আবার ডব্লিউটাকে দুইটা ডাব্লিউ দিয়ে দিন না, তাহলে কিন্তু আবার শেষ পড়ালেখা উল্টা পাল্টা যাবো গা। কি বললাম বুঝতে পারছেন সবাই? জি দাদা, বুঝতে পারছি। হ্যাঁ, সো এটা চাইলেও দ্বিতীয় উচ্চারণ করা যাবে না। সো এটা কিন্তু নিষিদ্ধ। এটা ব্র্যাকেট দিয়ে আমরা ক্রস দিয়ে দিব, যে এটা কিন্তু কি করা যাবে না, করা যাবে না কোনোভাবেই। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এটাও বুঝে গেলাম যে এখানে ঘটনাটা কি। এই হচ্ছে গিয়ে মূলত কম্প্যারিজনের যে নিয়মগুলো আপনারা পড়তেন বিভিন্ন বইয়ে, লাইক ব্যারন স্টোফেল, ক্লিফ স্টোফেল, বিভিন্ন স্যারদের লেকচার শিটে এগুলো ছিল। এমসিকিউ গ্রামারে আমাদের এই নিয়মগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল। এই নিয়মগুলো মোটামুটি আমরা জানি এবং বুঝি। এখন এই নিয়মগুলোর সাথে আমাদের মূলত রাইটিংটা শিখবো কোন জায়গায় গিয়ে। রাইটিং শেখাটা শুরু হবে এই যে আধা ঘন্টা পরে, এখন এসে। হ্যাঁ, এক্স্যাক্টলি আধা ঘন্টা, দেখেন 9টা 59 বাজে। এই আধা ঘন্টা পরে এসে এই যে এখান থেকে রাইটিংটা শুরু হবে, যেটার কি বলে আপনার বীজ বপন করেছিলাম, ঠিক আছে, আমি ক্লাসের শুরুতেই, যে কম্পারেটিভ স্টেটমেন্ট লিখতে গেলে আপনাকে দুইটা বাক্য নিতে হবে, যেখানে হয়তো একটা নাউন কমন, মানে নাউনের একটা এক্সটেন্ট কমন থাকবে, বা হয়তোবা সেখানে কি হবে, একটা অ্যাজেক্টিভ কমন থাকবে, বা হয়তোবা কি হবে সেখানে একটা অ্যাডভার্ব কমন থাকবে। এই জিনিসটা থেকে হচ্ছে আপনার রাইটিং লেকচারের শুরু। আপনি আজকে থেকে যখনই বাক্য লিখতে গেলে কম্পেয়ার করতে যাবেন, তখনই প্রথমে ভাববেন যে আমরা কি করব, আমরা হচ্ছে আহ একজন কি বলছেন, ক্লাসের রেকর্ড ফাইল থাকে না ড্রাইভে, মানে কি বলেন, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস দেওয়া আছে, আমি প্রত্যেক দিন ক্লাস শেষ করে সকালবেলা ভোরবেলা উঠেই ক্লাস দিয়ে দিই, তাই না? দিয়ে দিই না, বলুন তো একটু আমাকে। দাদা, এরা মেইনলি দেখে না কোনো কিছু। এই দেখেন, আবার বারবার এই দেখতেই সেম পারে, আচ্ছা, রিপিট দেওয়া কোশ্চেন করার কোনো থাকে। মানে কিন্তু নাই। কখনোই আমি, আপনারা আমাকে রাগী বলেন খারাপ বলেন, আমি কিন্তু চেষ্টা করি কি, ক্লাস শিডিউল আর হচ্ছে ক্লাস ফাইল, এই দুইটা বিষয়ে আমি সিরিয়াস থাকার চেষ্টা করি, ঠিক আছে, যে ভাই আপনি টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আপনি যেন আপনার জিনিসগুলো ঠিকঠাক মতো পেয়ে যান। ইভেন আমি মেজাজও গরম করি না, আমাকে অনেকে বলে ক্লাসে মেজাজ গরম করি। মেজাজ গরম করি কখন জানেন, যখন বারবার বলার পরেও এই অন্যায়গুলা, অন্যায় বলবো না, মানে বিরক্তির কাজগুলো করেন আপনারা, ঠিক আছে, কেন করবেন ভাই, আপনারা বড় হয়েছেন না। এবার দেখেন, রাইটিংটা শুরু হলো এই আধা ঘন্টা পরে এসে, এবং যেটা প্রথমেই বলেছিলাম,
যে কি করতে হবে, আপনাকে কম্পারেটিভ স্টেটমেন্ট লিখতে গেলে প্রথমেই মাথায় রাখতে হবে অ্যাটলিস্ট দুইটা বাক্য আমার থাকতে হবে। দুইটা বাক্য না হলে আমি কখনোই কম্পারেটিভ স্টেটমেন্ট লিখতে পারবো না। তো এবার ধরেন এই দুইটা বাক্য লিখার জন্য আমরা একটা মজার কাজ করব। কি করব? আমরা একটা খোপ তৈরি করব। খোপ মানে হচ্ছে বক্স তৈরি করব, ঠিক আছে? আমরা এই বক্সে বসে বসে দুইটা করে বাক্য লিখব। যেমন ধরেন আমি একটা বাক্য লিখলাম যে আই এম টল, তারপরে লিখলাম, কি লিখলাম, ইউ আর টল। তাহলে দুই টল যেহেতু কমন আছে, তার মানে এটা কম্পেয়ার করা যাবে, ঠিক না? হ্যালো? হ্যাঁ দাদা। জি। আই রিড ওয়েল, ইউ রিড ওয়েল। আচ্ছা, আমি যদি বলি আই প্লে ওয়েল, মনে করেন বললাম ইউ রিড ওয়েল, মনে করেন। এবার দেখেন একটা মজার বিষয় শিখাই, যে মেয়েদেরকে এই জিনিসটা জানা খুব দরকার। মনে করেন আপনাকে অনেকে দেখবেন প্রপোজ টপোজ দিবে, ঠিক আছে? এরকম তখন শিখতে হবে যে কিভাবে কার প্রপোজালটা আপনি অ্যাকসেপ্ট করবেন, কারটা আপনি রিজেক্ট করবেন, ঠিক আছে? হ্যাঁ, নাহলে তো হবে না, হবে। দাদা একটু জুম করলে ভালো হয়। জুম করবে, একটু দাঁড়ান, টাইপ করে নিই, জুম করে দেবো, সমস্যা করার কোনো কারণ নেই। এবার হচ্ছে এই কিরি 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 কিরি, এটা কোত্থেকে আমদানি করলাম আবার? হ্যাঁ, এই দেখেন আমি কয়েকটা পেয়ার অফ সেন্টেন্স লিখলাম। হ্যাঁ, এখানে টুকটাক ভুল আছে, যদিও মানে গ্রামারলি বলতেছে ভুল আছে। এই ভুল আমার ভাবার দরকার নাই, কারণ এই বাক্য আমরা লিখবো না, আমরা লিখবো সামথিং এলস। আগে বেসিকটা বুঝি, সেখানে গিয়ে আমাদের তো মারামারি করার কিছু নাই, ঠিক আছে? তো এখানে সে দেখেন আমি যে কয়েকটা পেয়ার অফ সেন্টেন্স লিখেছি, এই পেয়ার অফ সেন্টেন্স থেকে আপনাকে বুঝতে হবে যে যদি বলা হয় যে কম্পেয়ার করো, অ্যান্ড ইউ আর সেইড দ্যাট ইকুয়াল কম্পারিজন করো, তাহলে আপনি কি করবেন? খুব ঠান্ডা মাথায় বুঝবেন, কোনো ভুল করা যাবে না। এই লার্নিংটা আপনার আজীবন কাজে লাগবে। আপনার কাজটা কি হবে? আপনার কাজটা হবে প্রথমেই যেটাকে দিয়ে আপনি কম্পেয়ার করবেন, ধরেন আমি আরেকটা পেয়ার অফ বাক্য লিখে নিই যে আই হ্যাভ মাচ মানি, ইউ হ্যাভ মাচ মানি, এটাও লিখলাম মনে করেন বুঝার সুবিধার্থে। যখনই আপনি বলবেন যে আমি কম্পেয়ার করব, তখন আপনার কাজ কি? যেটা কম্পেয়ার করবেন সেইটাকে কেটে দিবেন। এই যে এখানে টল কেটে দিবেন, এখানে টল কেটে দিবেন। কেটে দিয়ে কি লিখবেন? যেহেতু ইকুয়াল কম্পারিজন, অ্যাজ টল অ্যাজ লিখে দিবেন, শেষ। ইকুয়াল কম্পারিজনটা হয়ে গেল। এবার কাটার পরে যখন আপনি অ্যাজ টল অ্যাজ লিখলেন, এরপরে কি করবেন? প্রথম সেন্টেন্সের বাকি পার্টটুকুকে আগে নিয়ে আসবেন, অর্থাৎ আই এমটা আগে নিয়ে আসবেন। আর দ্বিতীয় সেন্টেন্সের বাকি পার্টটুকু পরে নিয়ে যাবেন, অর্থাৎ ইউ আরটা পরে নিয়ে যাবেন, তারপরে ফুল স্টপ দিয়ে দিবেন, শেষ। খুবই সিম্পল একটা জিনিস বললাম। কি বললাম? ঠান্ডা মাথায় বুঝছেন। প্রথমে আপনার কাজ দেখতে হবে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা নাউনের এক্সটেন্ট কমন আছে কিনা। কমন থাক, এক্সটেন্ট মানে কি? ওই যে মাছ মানি, কমন থাকলে কি করবেন? ভদ্রলোকের মতো যেটা কমন আছে ওইটা কেটে দুইটা অ্যাজ এর মধ্যেখানে প্লেস করে দিবেন, যে অ্যাস্টলেস। এবার কি করবেন? ফার্স্ট সেন্টেন্সের বাকি পার্টটুকু আগে, সেকেন্ড সেন্টেন্সের বাকি পার্টটুকু পারে পরে। এইটা বুঝেন নাই এমন কেউ কি আছেন নাকি নাই বলেন? বুঝছি বুঝতে দাদা। পারছি দাদা। সবাই জি বুঝতে দাদা, পারছে। বুঝতে পারছি। তাহলে এখন এটাকে আমি যদি বলি কম্পারেটিভ ফর্মে তুমি লেখো, তাহলে কি হবে? সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনিও জানেন আমিও জানি যে কম্পারেটিভ ফর্মে গেলে এই যে অ্যাজ আর অ্যাজ বাদ দিব, টলটা হয়ে যাবে টলার দেন। সবকিছু সেম, আই এম টলার দেন ইউ আর। আর যদি বলেন যে না ভাই আমি এটা সুপারলেটিভ ফর্মে লিখবো, তাহলে কি হবে? আই এম দ্য টলেস্ট, শেষ হয়ে গেল, আর কিছু লিখতে হবে না। ওই যে বলছিলাম ফুল স্টপ দিয়ে শেষ করে দেবো। আমাদের হিসাবটা কি মিললো নাকি মিললো না? মিলছে।
একদম আচ্ছা ক্লিয়ার দাদা। তাহলে এখানে জি বা সেকেন্ড সেন্টেন্সের পেয়ারে কি হবে? আই রিড লিখবো, দুই ওয়েল মিলে হবে অ্যাজ ওয়েল এস, তারপরে ইউ রিড লিখবো, নাকি হয়ে গেল না ভাই? বলেন তো বুদ্ধি করে। জি দাদা। জি তারপরে কি হবে? আই রিড, আমরা জানি ওয়েল যখন কম্পারেটিভ হয় তখন কি হয়? বেটার দেন হবে, নাকি? বেটার দেন ইউ রিড, নাকি? হ্যালো, জি জি স্যার। বেটার। আই রিড দ্য বেস্ট হবে, নাকি? ঠিক আছে এখন? হ্যাঁ আচ্ছা, তো এবার কি দাদা হবে? এখানে তিন, আই রিড বেটার দেন ইউ রিড, রিডটা বাদ যাবে না? কেন বাদ যাবে? আমি কি বলেছি কোথাও বাদ দিতে আপনাকে এটা এখন পর্যন্ত? না। বলিনি। বলিনি তো, থাকবে শেষ। শুনুন, শিখতে হবে স্ট্রাকচার, যেই স্ট্রাকচার আগাচ্ছি সেই স্ট্রাকচার যেন বাইরে যায় না প্রশ্ন, ঠিক আছে? এবার 3 নম্বর পেয়ারে আসি। আই প্লে ওয়েল, দুই ওয়েল মিলে তাহলে কি হবে? আই প্লে অ্যাজ ওয়েল অ্যাজ ইউ রিড, ঠিক আছে না ভাই? হ্যালো, হ্যাঁ দাদা জি জি স্যার। আই প্লে দ্য বেস্ট। এরপরেরটা কি হবে? আই লাভ ইউ অ্যাজ মাচ অ্যাজ হি লাভস ইউ। ইউ এখানে একটা মজার জিনিস আছে, শিখবো আমরা, ঠিক আছে? কম্পারেটিভ করলে কি হবে? আই লাভ ইউ মোর দেন হি লাভস ইউ, তাই না? ঠিক আছে না বলেন তো? এই বেসিক গুলো তো আপনাদের আছে নাকি? জি কি আছে কিনা বলেন? জি দাদা। জি আর স্যার। আছে। সুপারলেটিভ করে তাহলে কি হবে? আই লাভ ইউ দ্য মোস্ট। দ্য মোস্ট। শেষ হয়ে গেল, গুড। তাহলে এবার এটা কি হবে? আই লাভ ইউ অ্যাজ মাচ অ্যাজ আই লাভ হার। কম্পারেটিভ করলে কি হবে? আই লাভ ইউ মোর দেন আই লাভ হার। সুপারলেটিভ করলে কি হবে? আই লাভ ইউ দ্য মোস্ট। মোস্ট শেষ। আচ্ছা, এবার এটা কি হবে? আই প্লে ইন দ্য মর্নিং অ্যাজ ওয়েল অ্যাজ আই প্লে ইন দ্য ইভিনিং। কথা কি ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, কোনো ভুল নাই নাকি? তাহলে আমি কি করব? এই কিরে, জায়গা হচ্ছে না কেন? ওমা, এটা কি হলো? আচ্ছা, লিখি। আই প্লে ইন দ্য মর্নিং বেটার দেন আই প্লে ইন দ্য ইভিনিং ইভিনিং। আর সুপারলেটিভ কি হবে? আই প্লে ইন দ্য মর্নিং দ্য বেস্ট। ঠিক আছে? আচ্ছা, এখানে মনে করেন আমি দুইটাকেই মর্নিং ইভিনিং না লিখে দুইটাকেই মনে করেন যে মর্নিং করে দিলাম। এখন এটা যদি কি হবে তাহলে? আই প্লে ইন দ্য মর্নিং অ্যাজ ওয়েল অ্যাজ আই রিড ইন দ্য মর্নিং। হয়ে গেল। যদি কম্পারেটিভ করি তাহলে কি হবে? আই প্লে ইন দ্য মর্নিং অ্যাজ, সরি, বেটার দেন আই রিড ইন দ্য মর্নিং হতে পারে। তারপরে কি হবে? আই প্লে ইন দ্য মর্নিং দ্য বেস্ট হতে পারে। যদিও এগুলো গ্রামাটিক্যালি কারেক্ট মনে হচ্ছে না দেখে, তারপর লিখলাম। এখানে কি হবে? আই হ্যাভ অ্যাজ মাচ মানি অ্যাজ ইউ হ্যাভ। আই হ্যাভ মোর মানি দেন ইউ হ্যাভ। আই হ্যাভ দ্য মোস্ট মানি। এটা বুঝেন নাই? কেউ আছেন? ভাইয়া। বুঝতে পারছি দাদা দাদা। বুঝছি, বাট একটা কোশ্চিন স্ট্রাকচার আছে দাদা। অনুযায়ী সব বুঝতে পারছি। এখানে আবার কি প্রশ্ন আছে বলেন? দাদা আই প্লে ইন দ্য মর্নিং দ্য বেস্ট, আই প্লে ইন দ্য ইভিনিং ইন দ্য বেস্ট কেন না? আমি তো বলে দিলাম যে আমি সবচেয়ে ভালো খেলি সকালবেলায়, ঠিক আছে? এখন এই কাজটাই সবচেয়ে ভালো পারি এবং মর্নিং এ পারি, অন্য কোনো কাজ এর চাইতে অন্য কোনো বেলায় ভালো পারি না, ঠিক আছে? আচ্ছা দাদা ঠিক আছে। হতে পারে না? দাদা এখানে ওই যে পেলে আর রিড দুইটা আলাদা আলাদা ভার্ব, কিন্তু শুধু দিলেন, রিড দিলেন, এই পেলে দিলেন। বুঝি নাই। ওই যে ওইখানে লাস্টের আগের যে সেন্টেন্সটা, ওইখানে তো আগের সেন্টেন্সে ভার্ব ছিল পেলে, হুম, পরেরটাই ওইখানে কি শুধু পেলে দিলেই হবে? ভাই কি দিলে হবে সেটা পরে দেখবো, আগে বলেন এইটুকু বুঝতে পারছেন কিনা যে যেভাবে দিছি। হ্যাঁ হ্যাঁ বুঝছি, আপনার বাক্যগুলো বলে বুঝছি। থাকেন না, দাদা পাকনামি কেন? বুঝছি দাদা বুঝছি। সাইলেন্ট থাকেন, পড়েন, আমরা পড়ি, ঠিক আছে? দাদা আচ্ছা একটা প্রশ্ন দাদা।
ভাই যেটুকু পড়াইছে ওইটুকু বুঝলে বলেন বুঝছি, না বুঝলে বলেন বুঝি নাই। প্রশ্ন করলে সময় নষ্ট হবে, কারণ আমি এখন যেটা পড়াবো না, এটা আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে লাস্টের অংশ দাদা, মাছ মানি যে অংশটা আছে স্যার, হ্যাঁ দাদা এখানে মাছটা অ্যাডজেক্টিভ, মানিটা নাউন। হ্যাঁ এটা নাউনের এক্সটেন্ট আমি বুঝতে পারছি, তারপরেও কেমন যেন একটু ওইটাই লাগতেছে আর কি। আপনি ওটা অ্যাডজেক্টিভই ধরেই করেন, কোনো সমস্যা নাই, জান, ঠিক আছে, কোনো মানে সমস্যা নেই। মাছ মানি পুরোটুক, এই দুইটা হ্যাঁ ওটাই ওয়ার্ডকে আমি আমি এক্সটেন্ড অফ নাউন বলি, আর কিছুই না। ওকে, আমরা ক্লাসের শুরুতেই বলেছিলাম যে এখানে অনেকগুলা জার্গন ইউজ করা হবে, যেগুলো ফর্মাল ল্যাঙ্গুয়েজ বা ফর্মাল গ্রামারে পাবেন না আপনি, ঠিক আছে। এই যে এখন যে কথাটা বলবো, এখন কথাটা আপনাদের পূর্বের ওই টাইম নষ্ট করা প্রশ্নগুলোর সমাধান দিবে। আমি জন্য বারবার বলি, প্রশ্ন করবেন ওইটুকুই যেটুকু পড়াইছে ওর মধ্যে, ওর বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই নেই আমাদের, ঠিক আছে। এখন ধরেন আপনাদের মনের মধ্যে একটা খুঁতখুঁতানি কাজ করতেছে যে কি রে, এখানে তো অনেক কিছুই একাধিকবার লেখা আছে, মনে হয় দরকার নাই। যেমন আই এম অ্যাজ টল এজ ইউ লিখলেই তো হয়ে যায়, এই আর এর তো আমার কোনো প্রয়োজন নাই। এই যে জিনিসটা এক্সট্রা লেখা আছে, এই যে আপনার মনে খটকা লাগছে যে কিছু জিনিস মনে হয় এখানে এক্সট্রা আছে, এবার আমরা এই এক্সট্রা জিনিসগুলোকে নিয়ে কাজ করবো। দেখেন ভাই, আমি খুবই স্ট্রাকচার্ড লেকচার দিই। আমার প্রথম টার্গেট ছিল আপনাকে এটা বোঝানো যে দুইটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা নাউন একত্র করে কিভাবে কম্পারেটিভ বাক্য বানাইতে হয়। এবার আমার টার্গেট কি, এটা কিভাবে স্ট্রাকচার দাঁড় করাইতে হয়। আমি স্টেপ বাই স্টেপ যেতে আগ্রহী, ঠিক আছে। যেমন আগে যে এই যে টেবিলটা পড়াইলাম, দেখবেন র্যান্ডমলি বুম 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 বলে বলে পড়াই ফেলছি, কারণ কি, এগুলো আপনার মুখস্থ। কিন্তু এই যে এখন যেটা পড়তেছেন, এখন এটা ইনোভেশন, নতুন করে পড়তেছেন, তাই স্ট্রাকচার্ড ওয়াইজ আগাবেন। আমি আপনার প্রশ্নের সমাধান করবো, আপনার কোনো প্রশ্ন করতেই হবে না। আপনি শুধু ক্লাস শেষ করার পরে বলবেন যে হ্যাঁ ভাই আমার এই প্রশ্নটা ক্লিয়ার হয় না, দেখেন ক্লিয়ার হয় কিনা। এখন এই মুহূর্তে আপনি কি পারেন, আপনি একটা সিম্পল কাজ পারেন। এই দুইটা বাক্যের মধ্যে কোনো একটা নাউন, কোনো একটা অ্যাডজেক্টিভ, কোনো একটা অ্যাডভার্ব কমন পাওয়া মাত্রই আপনি এটাকে দিয়ে ইকুয়াল কম্পারেটিভ, আনইকুয়াল কম্পারেটিভ বা সুপারলেটিভ এই কাজটা করতে পারবেন। এইটুকু তো পারবেন নাকি? জি স্যার। এইবার আপনার কাজ কি দেখেন, এইবার আপনার কাজ হচ্ছে, এই যে আপনার কাছে মনে হচ্ছে যে কিছু জিনিস এখানে রিডান্ডেন্ট, দরকার নাই, এবার আপনি রিডান্ডেন্সি নিয়েই কাজ করবেন। এই যে এখন উত্তরটা ক্লিয়ার হবে দেখবেন। এই যে কিছু জিনিস আপনার কাছে মনে হচ্ছে রিডান্ডেন্ট বা অপ্রয়োজনীয়, এই অপ্রয়োজনীয় জিনিসগুলোকে নিয়ে আমাদের কি করতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে এইগুলো নিয়ে কি করা যায়। আমরা জানি যে সেন্টেন্স মেকিং এ ইফ সামথিং অ্যাপিয়ার্স টু বি রিডান্ডেন্ট বা সামথিং অ্যাপিয়ার্স টু বি অপ্রয়োজনীয়, ওই অপ্রয়োজনীয় অংশটা আমরা কি করি, আমরা বাদ দিয়ে দিই। এখন বাদ দিয়ে দিব সেটাও বুঝলাম, ভালো কথা। বাদ দিব কোন অংশ থেকে, লেফট সাইড থেকে নাকি রাইট সাইড থেকে? যেহেতু লেফট সাইডে লিখার কারণেই রাইট সাইডে আমার কাছে অপ্রয়োজনীয় মনে হয়, তাই মনে রাখবেন সব সময় রাইট সাইড থেকে বাদ দিতে হয় রিডান্ডেন্ট জিনিস। প্রথমে একটা কিছু আছে বলেই পরেরটা রিডান্ডেন্ট হয়েছে, সো বাদ দেওয়ার ক্ষেত্রেও পরেরটাই বাদ দিবেন, আগেরটা বাদ দেওয়ার দরকার নাই। কথা বুঝতে পারছি আমরা সবাই? হ্যাঁ দাদা। এখন বাদ দিবেন কি কি মনে রাখবেন, নোট করে দিচ্ছি দেখেন। সমস্ত প্রশ্নের উত্তর আছে আমার কাছে, আপনি শুধু মন দিয়ে পড়েন। নোটটা কি? নোটটা হচ্ছে এক্সেপ্ট ভার্ব, ভার্ব ব্যতীত অল রিডান্ডেন্ট আইটেম, সরি আর ই ডি ইউ, রিডান্ডেন্ট আইটেমস উইল বি অমিটেড। অমিটেড মানে কি, বাদ যাবে। আই রিপিট, এক্সেপ্ট ভার্ব, এই ভার্ব ছাড়া যত প্রকার আইটেম আপনি দেখবেন রিডান্ডেন্ট, তা আপনি কি করবেন, বাদ দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে এই যে একটা নোট শিখলাম, তাহলে আমরা কাজ করি টেবিলটা কপি করে নিয়ে যাই, কারণ এটা তো আমার একটা প্যারামিটার হিসেবে থাকবে যে এটা আমি পড়তেছি, তাই না? তাহলে আমি এই প্যারামিটারটাকে নিয়ে যাব নেক্সট পেজে। এইবার নেক্সট পেজে গিয়ে আমরা এই খেলাটা খেলবো, দেখেন। তো ভার্ব যেহেতু পরে চিন্তা করতে বলছি, তাহলে ভার্বের ইস্যু বাদ, আগে আমরা অন্য অন্য জিনিসগুলো বাদ দিয়ে দিই। যেমন ধরেন আমি যদি বলি 2 নম্বর, 3 নম্বরও আলাদা, এই 4 নম্বরে গিয়ে দেখেন 2বার ইউ আছে, তাহলে পরের বারের এই ইউটা আমার দরকার নাই, আছে কি? হ্যালো? না জি দাদা স্যার, নেই। দরকার না নাই। দাদা। না দাদা। যেমন ধরেন এর পরেরটা দেখেন 2বার আই আছে, তাহলে পরের আইটা কি আমার দরকার আছে?
না। না, নাই। তারপরে যেমন ধরেন এর পরেরটায় দুইবার আই আছে, তাহলে পরের আইটা কি আমার দরকার আছে? না, না, দরকার নেই। না এখানে ভার্ব যদিও সেম, আমি কিন্তু ভার্ব বাদ দিইনি, ভার্ব বাদ দিব কখন? পরে। তাহলে দুইবার আই আছে, একবার আই, পরের আই বাদ দিলাম। তারপরটা দেখেন দুইবার আই আছে, আবার দুইবার ইন দা মর্নিং আছে, তাহলে কি হবে? আইও বাদ দেব, আবার ইন কি দ্য করবো মর্নিং, বলেন? ইন দ্য মর্নিং ও বাদ। ইন দা মর্নিং ও বাদ দেব। ব্রিলিয়েন্ট, দেখছেন আপনাদের প্রশ্নের উত্তর কিন্তু আমার কাছে আছে, এমন না যে উত্তর নাই। আমি বারবার বলি আস্তে ধীরে আগান, এখানে গ্রামাটিক্যালি অনেক কিছুই ভুল আছে আমি জানি। এই যে বাদ দিলাম, তারপর ওটাতে কিছু কমন পাচ্ছি না। আচ্ছা গেল। তার মানে আমরা বুঝতে পারলাম ভার্ব বাদে আপনি যা কিছু পান, সাবজেক্ট কমন পান বাদ দিয়ে দিবেন, অবজেক্ট কমন পান পরেরটা থেকে বাদ দিয়ে দিবেন, কমপ্লিমেন্ট কমন পান বাদ দিয়ে দিবেন, প্রিপোজিশনাল ফ্রেজ কমন পান বাদ দিয়ে দিবেন, এভরিথিং যা যা কমন সবকিছু বাদ দিয়ে দিবেন। এই বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে নাকি নাই? নাই। 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 দেখছি উত্তর কিন্তু পেয়ে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট অ্যাবাউট দ্য ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এই যে সুপারলেটিভ ফর্মগুলো লিখলাম বুঝার জন্য, সুপারলেটিভ ফর্মে তো আমার পরের অংশে কিছু নাই, তার মানে কি সুপারলেটিভ ফর্মে এই বাদ দেওয়ার কোনো ঝামেলাই নাই। এম আই রাইট অর রং? টেল মি। রাইট। তাহলে আমি বুঝার সুবিধার্থে এই সুপারলেটিভ ফর্মটা বাদ দিয়ে দিই, এটা আমাদের দরকারই নেই। আর মূলত রাইটিং এ গিয়ে আমরা কোনদিন সুপারলেটিভ বাক্য লিখবো না, আমি জানি খুব ভালো করে, কারণ আমরা সাধারণত কম্পারেটিভ বাক্য লিখি, তাই আমাদের লার্নিংটা হয় হয় ইকুয়াল কম্প্যারিজন, নয়তো আনইকুয়াল কম্প্যারিজনের কম্পারেটিভ ফর্ম লাগে। সো তাহলে সুপারলেটিভ ফর্মগুলোকে আমরা বাদ দিয়ে দিই, আমাদের আলোচনাটা আরেকটু গুছানো হবে। তাহলে আমরা বুঝতে পারলাম দুইটা জিনিস যখন কমন পাবো, সেটা হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে অ্যাডভার্ব, হতে পারে এক্সটেন্ট অফ নাউন, ওইটা বাদ দেওয়ার পরে আমার প্রথম কাজ হইলো সেকেন্ড পার্টে ভার্ব বাদে যা যা আছে সব বাদ দিয়ে দেওয়া, এবং আমি সবকিছু বাদ দিয়ে দিয়েওছি। নাও হোয়াট অ্যাবাউট দ্য ভার্ব। এই ভার্বের ক্ষেত্রে এসে আমি একটু লিখি সাইড দিয়ে, হোয়াট অ্যাবাউট দ্য ভার্ব। ভার্বের তাহলে কি হইব? এই ভার্বের ক্ষেত্রে এসে এই যে কঠিন আলোচনা, একটু পানি খেয়ে নি তারা। এই ভার্বের ক্ষেত্রে এসে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই দেখতে হবে মেইন ভার্ব আছে নাকি মেইন ভার্ব নাই। তা আমরা কি লিখবো? মেইন ভার্ব আছে নাকি মেইন ভার্ব নাই। আমি লিখলাম ইফ there is no main verb in the later part, if there is no main verb in the later part মানে পরের অংশে, then the auxiliary verb will be omitted। মানে কি বললাম? যদি আপনি দেখেন যে পরবর্তী অংশে মেইন ভার্ব নাই, তাহলে আপনি কি করবেন? ভদ্রলোকের মতো অক্সিলারি ভার্বটাকেও বাদ দিয়ে দিবেন। সেটা কোথায় পেয়েছেন? ওই যে প্রথমেই পেয়েছেন, পরের অংশে ইউ আর, এই যে আর বাদ, ইউ আর, এই যে আর বাদ। যিনি প্রশ্ন করেছিলেন আপু, থামাই দিয়েছিলাম, উত্তর পাইছেন? হ্যালো, হ্যাঁ দাদা, পাইছি। আপনি কি সেই আপু? হ্যাঁ দাদা, পাইছে এখন। এই তো পাইছি, দাদা থ্যাংক আমারও ইউ। এই কোশ্চেনই ছিল, আচ্ছা আমারও ছিল, মজা এই জন্য। করছি। এবার দেখেন, এবার দেখেন, তাহলে কি বুঝলাম? সমস্ত কিছুর ক্ষেত্রে নিয়ম হচ্ছে যা কমন তা পরের অংশ থেকে বাদ, শুধুমাত্র ভার্বের নিয়মটাই শিখতে হবে। ভার্বের ক্ষেত্রে প্রথমে কি শিখলাম? যদি দেখি মেন ভার্ব নাই, তাহলে পরে একটা অক্সিলারি ভার্ব আছে যা মেন ভার্বের দায়িত্ব পালন করতেছে, ওইটাও বাদ দিয়ে দিবেন। এইবার যদি দেখেন মেইন ভার্ব আছে, তাহলে কি করবেন? মেইন ভার্ব থাকলে কি হবে? ইফ দেয়ার ইজ এ মেইন ভার্ব, যদি একটা মেইন ভার্ব থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? এইবার আসেন আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তো এটার জন্য আমি একটু আপনাদের কাছ থেকে হেল্প নিব, সেটা হচ্ছে আমি একটু ফন্টটা ছোট করব, দয়া করে রাগারাগি করেন না, ঠিক আছে? একটু দাঁড়ান, লার্নিং কিন্তু মাত্র শুরু হচ্ছে।
সো বি কেয়ারফুল, ঠিক আছে? এখনই বিরক্ত হবেন না, কারণ এমন জিনিস শিখাবো আজকে আপনি রাইটিং এর প্রেমে পড়বেন আজকে। আজকে ক্লাস চলবে মিনিমাম 11:30 পর্যন্ত। তো ইফ দেয়ার ইজ এ মেইন ভার্ব, যদি মেইন ভার্ব থাকে তাহলে কি হবে, আসেন আমরা শুরু করি। মেইন ভার্ব থাকলে প্রথমে দেখবেন সাবজেক্টটা কি সিমিলিয়ার নাকি সাবজেক্টটা ডিফারেন্ট। আই রিপিট, মেইন ভার্ব থাকলে প্রথমে দেখবেন সাবজেক্টটা কি সিমিলিয়ার নাকি সাবজেক্টটা ডিফারেন্ট। তো আপনি কি দেখলেন? সাবজেক্টটা সিমিলার। আচ্ছা, এখন আপনি সাবজেক্টটা সিমিলার দেখা মাত্রই তো পরের অংশ থেকে সাবজেক্টটা কেটে বাদ দিয়ে দিবেন, নাকি বাদ দিয়ে দিবেন না? হ্যাঁ জি। বাদ দিই। কেটে বাদ দিয়ে দিবেন। এখন যদি দেখেন যে এখানে, এখন যদি দেখেন যে এখানে আপনার ইটাও সেম, কি বলে যে এই না না, সরি সরি, ভুল করছি একটা জিনিস। এখন আপনি যখন দেখলেন যে আপনার সাবজেক্ট সিমিলার, তখন আপনি কি করলেন? সাবজেক্ট তো কাটছেন। এখন যদি দেখেন যে মেইন ভার্ব, সরি আমি একটু ভুল করে ফেলছি, লিখে ক্লাস নিতে হয় তো, মেইন ভার্ব সিমিলার, তাহলে মেইন ভার্বটাও কাটবেন। তাহলে কি বুঝতে পারলাম? কারণ এখানে অনেক সবকিছুই মোটামুটি সেম, শুধু একটা জায়গায় ঝামেলা হয়, ওইটার জন্যই এই আলোচনাটা করতে হচ্ছে, আর কিছুই না আমাকে, ঠিক আছে? তাহলে কি বুঝলাম? যখন দেখবো যে আমার সাবজেক্টটা সিমিলার, তখন সাবজেক্ট আমি কাটবই। কিন্তু যদি দেখি এরপরে মেইন ভার্বও সিমিলার, তখন কি করব? মেইন ভার্বও আমি কাটবো। কিন্তু মেইন ভার্ব যদি ডিফারেন্ট পেয়ে যাই, তাহলে কিন্তু মেইন ভার্ব কাটবো না। এই হচ্ছে গিয়ে আমাদের কিসের নিয়ম? এই হচ্ছে গিয়ে আমাদের সাবজেক্ট সিমিলারের ক্ষেত্রে নিয়ম। সাবজেক্ট সিমিলার, সাবজেক্ট কাটছি, এরপর মেইন ভার্ব সিমিলার, মেইন ভার্বও কাটছি। মেইন ভার্ব ডিফারেন্ট, তাহলে মেইন ভার্ব কাটবো না, রেখে দিব। এই কেসটা কোথায় কোথায় হয়েছে? সাবজেক্ট সিমিলার পাইছি কোথায় কোথায়? এই যে লাস্টের থেকে উপরের 3টা বাক্যই সেম, আই 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 আই, পাইছি না আমরা? জি। জি তাহলে এই যে আমি তো সাবজেক্ট অলরেডি কাটছি, তাহলে লাভ কেটে দিব, ঠিক আছে? তারপরে এই যে লাভ কেটে দিব, হ্যাঁ। তারপরে হচ্ছে এখানে গিয়ে কি করব তাহলে? দুই জায়গাতে যেহেতু ভার্ব সেম, তাহলে প্লে কেটে দিব, ঠিক আছে? তারপর হচ্ছে এখান থেকে কি করব? প্লে কেটে দিব, শেষ। কিন্তু লাস্টেরটা দেখেন, আই প্লে ওয়েল ইন দ্য মর্নিং, আই রিড ওয়েল ইন দ্য মর্নিং। এখানে কিন্তু একটাতে প্লে আর একটাতে হচ্ছে রিড দেওয়া আছে। তাহলে কি ভার্ব কাটবো নাকি ভার্ব কাটবো না? ভার্ব কাটবো না। কাটবো নাকি কাটবো না? কাটবো না। তাহলে সাবজেক্ট সিমিলার হলে সাবজেক্ট কাটার পরেও যখন আমরা মেইন ভার্বের ক্ষেত্রে যাচ্ছি, ওইখানেও আমাদের তেমন কোনো সমস্যা নাই। মেইন ভার্ব সেম কেটে ফেলো, মেইন ভার্ব ডিফারেন্ট কেটে ফেলো, এই রেখে দাও, ঠিক আছে কিনা? হ্যাঁ। জি দাদা। আচ্ছা, এবার প্রশ্ন, আমার প্রশ্ন, সাবজেক্ট যখন ডিফারেন্ট, আপনি কি সাবজেক্টটা কাটবেন? না। কাটার প্রশ্নই আসে না। মেইন ভার্ব যখন ডিফারেন্ট, মেইন ভার্বটা কি কাটবেন? না। না কাটা যাবে না। কাটার প্রশ্নই আসে না। এখন প্রশ্ন হচ্ছে, যদি মেইন ভার্বটা সেম হয়ে যায় তাহলে কি করবেন? মেইন ভার্বটা অবশ্যই কাটবেন, কিন্তু কেটে অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে, অক্সিলিয়ারি ভার্ব বি ইউজড। এই হইল গিয়ে ঝামেলা, এইটার জন্য এতক্ষণ ধরে পেঁচাইলাম। সাবজেক্ট ডিফারেন্ট, আপনি সাবজেক্ট রেখে দেন, কোনো সমস্যা নেই। এখানে মেইন ভার্ব ডিফারেন্ট, মেইন ভার্বও রেখে দেন, কোনো সমস্যা নেই। অনলি হোয়েন ইউ উইল সি সাবজেক্টটা ডিফারেন্ট কিন্তু মেইন ভার্বটা সেম, তখন অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে। তাহলে সাবজেক্ট ডিফারেন্ট হয়ে মেইন ভার্বটা সেম কোথায় হয়েছে? ওই যে দেখেন 2 নম্বরে, আই রিড ইউ রিড, সাবজেক্ট ডিফারেন্ট কিন্তু মেইন ভার্ব সেম। এবার বুদ্ধি করে বলেন, এই মেইন ভার্বটা কেটে আমি অক্সিলারি ভার্ব হিসেবে কি আনবো বলেন? আর ডু আনা যেতে পারে। তিনি আর বলছেন, তিনি ভুল বলছেন। এটা ইউ Do. রিড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে অ্যামিজান না, এখানে ডু অথবা ডাস। ইউ ডু, মনে থাকবে জিনিসটা নাকি থাকবে না? জি দাদা দাদা। থাকবে। আর একটা কোথায় সাবজেক্ট সেম মেন ভার্ব, সাবজেক্ট ডিফারেন্ট মেন ভার্ব সেম, এই যে আই লাভ আর হি লাভস, তাহলে এখানে লাভসের জায়গাতে কি আসবে বলেন তো বুদ্ধি করে? এই তো বুঝা গেছে, দেখছেন, হি ডাস। তাহলে আপনি কি শিখতে পারলেন না পারলেন না নতুন জিনিস বলেন? জি দাদা। ভালো লাগছে। ভালো লাগছে তাই জিনিসটা, যেটা আনকমন কিন্তু।
এবং এটা আমাদের ট্রেডিশনাল বইগুলোতে কে পুরো 2 ক্লাসের পর একবার পড়ে ফেলবো তো, সো একদম রুডিমেন্টারি লেভেল থেকে আপনাকে আমি অ্যাডভান্স লেভেল দিব, কিন্তু উল্টাপাল্টা প্রশ্ন করবেন না। এইটুকু বুঝতে পারছেন কিনা বলেন। হ্যাঁ দাদা বুঝছি। জি দাদা। হ্যালো, বুঝতে পারছেন, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আজকের পর থেকে আমাদের নিয়মটা মাথায় রাখতে হবে কি, কোনো নিয়ম মাথায় রাখতে হবে না, শুধু ভার্বের ক্ষেত্রে মাথায় রাখতে হবে লাস্ট যদি শুধু অক্সিলারি ভার্ব থাকে ওইটা বাদ দিয়ে দিব। আর একটা নিয়মই মনে রাখতে হবে, সাবজেক্টটা ডিফারেন্ট হয়ে যদি মেন ভার্বটা সেম হয়ে যায় সেক্ষেত্রে মেন ভার্বটা আমরা কাটবো, কিন্তু কেটে আমরা একটা অক্সিলারি ভার্ব আনবো। এটাই হচ্ছে গিয়ে ভার্বের নিয়ম, আর কোনো নিয়ম নাই। তাহলে এই নিয়ম কেউ বুঝেন নাই আর কেউ আছেন নাই, সবাই বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন একটা জিনিস বলি, শোনেন, এটা তো বুঝছেন ঠিক আছে, এখন এইটা যেহেতু বুঝা গেছেন তাইলে একটা মজার জিনিস আপনাদেরকে আমি শিখাই, আসেন শিখাই রাখেন, কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে এই ক্লাসগুলো আপনাদের জন্য, দেখবেন। সেই নিয়মটা কি? সেই নিয়মটা হচ্ছে এই যে আপনি অক্সিলারি ভার্বটাকে আগে আনছেন, সরি আপনি বসাইছেন, এই অক্সিলারি ভার্বটাকে আবার 2 ভাবে লিখা যাবে। কি কি সেটা? এটা আপনি চাইলে ওই ওর যে সাবজেক্ট ইউ, ইউ এর আগে নিয়ে বসাতে পারেন। কিরকম? আই রিড অ্যাজ ওয়েল অ্যাজ ডু ইউ, অ্যাজ ওয়েল অ্যাজ ডু ইউ। কিংবা এইভাবে বলতে পারেন, দাদা শোনা যাচ্ছে না কথা। শুনতেছেন? না, এখন শোনা যায় দাদা। শুনতে পাচ্ছিলাম না। এখন বলছি এখন শোনা যায় দাদা। অক্সিলারি ভার্বটা এনেছেন, সেই অক্সিলারি ভার্বটা ওর যে সাবজেক্ট ইউ বা হি তার আগে নিয়ে বসাইতে পারেন। এটা কি মনে থাকবে না খেয়ে বসে থাকবেন? দাদা কারণটা মনে যদি থাকবে। বলতেন। কারণটা যদি বলতেন, দ্যাটস এ ব্রিলিয়ান্ট কোশ্চেন। একটু দাঁড়ান দেখাচ্ছি। আগে বলেন বুঝতে পারছেন কিনা, তারপরে বুঝাচ্ছি ব্যাখ্যাটা। জি দাদা। হ্যাঁ, তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন যে অক্সিলারি ভার্ব তো আসতে পারেই, পাশাপাশি আপনি চাইলে কি করতে পারেন, আপনি চাইলে ওই অক্সিলারি ভার্বের জন্য এই তাকে এইভাবে ইনভার্ট করতে পারেন। এখন আপনার প্রশ্ন, আমি জানি আপনি প্রশ্নটা আমারে করার সাহস করে করে ফেলাইছেন যে দেখি উত্তরটা কি আসে, কিন্তু ইউজুয়ালি এটা কেউ প্রশ্নটা করে না আমাদেরকে, ঠিক আছে, যে কেন আসে। মূলত যদি আপনি আই রিড অ্যাজ ওয়েল এস ইউ ডু বলি, তার মিনিংটা হচ্ছে এরকম, তুমি যতটা ভালো পড়ো আমিও অতটা ভালো পড়ি। আর যখন ডু ইউ লিখে ফেলবেন তখন হবে যতটা তুমি পারো ততটাই আমি ভালো পড়তে পারি। ওই টোনটা একটু চেঞ্জ হয়, আর কিছুই না। সো ওই টোনের কারণে ওরাও ডু ইউ বলতেছে, আর কিছুই না, ঠিক আছে, জোর দেওয়ার জন্য, তাই তো দাদা? জোর দেওয়ার জন্য। মনে থাকবে না, ভুলে গিয়ে বসে থাকবেন। হ্যাঁ বুঝছি। মনে আচ্ছা, থাকবে এইটুকু দাদা। তো বুঝতে পারছেন। এখন দেখেন, এইটুকু বুঝতে পারলে আপনি কম্প্যারিজনের অনেক সুন্দর সুন্দর বাক্য বানাতে পারবেন। এই যে এখন আমরা অ্যাডভান্স লার্নিং এর দিকে যাচ্ছি। নাও সি দ্য অ্যাডভান্স আন্ডারস্ট্যান্ডিং অফ গ্রামার, ঠিক আছে? খুব স্যার। ঠান্ডা মাথায় বুঝবেন, এবং এটা বুঝলে আপনার কাজে লাগবে সবসময়, দেখবেন। ধরেন, হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার এই যে এখানে যে অক্সিলিয়ারি ভার্বটাকে আগে নিয়ে আসলেন, এটা কি অনেকটা এফার্মেটিভ এগ্রিমেন্ট ওগুলোর বলতে মতো? পারেন, হ্যাঁ, আপনি যদি বলেন যেটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হিসেবে কাউন্ট করবেন করতে পারেন, কারণ অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে ওই যে সো, অ্যাজ ওগুলোর ক্ষেত্রে আগে আনা হয়, পড়ছেন। নেগেটিভ এগ্রিমেন্ট পড়ছেন, ওইরকম বলতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ওকে। ওকে, বলতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিপস টফেলিটা আছে, আমি দেখেছি, ক্লিপসেও আছে, ব্যারন্সেও আছে। দাদা এখানে বক্সের মধ্যে লাস্ট দুইটা সেন্টেন্স একটু, যে ইউ হ্যাভ, যে হ্যাভ তো আছে এখান থেকে অক্সিলারি ভার্বটা বাদ দিয়ে দিবেন, হ্যাভ বাদ দিয়ে দিবেন। কিন্তু এখানে আবার অক্সিলারি ভার্ব বাদ দিতে গেলে সমস্যা হচ্ছে, ব্রিটিশ নিয়ম বলতেছে যে না, তোমাকে ডু আনতে হবে, কারণ ওরা হ্যাভটাকে মেইন ভার্ব ধরে, এই আর কি, আর কিছুই না, ঠিক আছে। এগুলো তো আপনারা পড়ছেন, প্রিলিমিনারি গ্রামারে পড়ছেন, ওই আলোচনায় আমি আর যাবই না, ঠিক আছে। ওকে, বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ বুঝছি। ওকে। জি দাদা। রাইটিং গ্রামারটা একটু ভিন্ন। রাইটিং গ্রামারে কিছু বিষয় আমরা অ্যাজাম্পশন করে নিই যে এই বিষয়টাও পারে। ব্রিটিশ গ্রামারে যে আপনার যে হ্যাভ, হ্যাভকে মেইন ভার্ব ধরে রাখে, আর ইয়েকে আমেরিকান গ্রামারে মনে হয় আপনার
হ্যাভকে মেন ভার্ব হতে চায় না, এবার একটা ঝামেলা আছে দেখেন, ঠিক আছে? ট্যাগ কোশ্চেনে গেলে পড়বেন যে ইউ হ্যাভ ব্লা 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 ব্লা, অনেকে বলে ডু ইউ, অনেকে বলে ডোন্ট ইউ, অনেকে বলে হ্যাভেন্ট ইউ। মানে একটাতে হ্যাভকে অক্সিলারি হিসেবে ট্রিট করতেছে আর একটা করতেছে না, ওইটাই আর কিছুই না। ধরতে পারছেন বিষয়টা? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এবার দেখেন আপনি ধরেন একটা বাক্য লিখবেন। আপনি এবার ফোকাস রাইটিং এর ভিতরে বসতেছেন। তো ফোকাস রাইটিং এ গিয়ে আপনি লিখতে চাচ্ছেন কি? আপনি লিখতে চাচ্ছেন এরকম যে আহ, এই যেমন ধরেন ইন্ডিয়ার ইকোনমি এখন মনে হয় 4 নম্বর বা 5 নম্বর ইকোনমি, ঠিক আছে? তো ইন্ডিয়া দাবি করতেছে কি যে 2030 সালের মধ্যে আমরা চায়নার ইকোনমির সমান সেম হয়ে যাব, ঠিক আছে? তাহলে এই বাক্যটাকে আমরা ঘুরাবো কিভাবে দেখেন। আমি বললাম বাই 2030 ইন ইন্ডিয়া উইল গ্রো মাচ। আবার বললেন বাই 2030 চায়না উইল গ্রো মাচ। আচ্ছা, আমি এটা অন্যভাবে লিখতেছি যে ইন্ডিয়া যেমন গ্রো করবে চায়নাও তেমন গ্রো করবে। এখন ধরেন এই দুইটা বাক্য, বা আমি মনে করেন বললাম দা একটু গুছিয়ে নেই যেন আমাদের আলোচনাটা সুন্দর করতে পারি, ঠিক আছে? দা ইকোনমি অফ চায়না। এখন দেখেন দুই ক্ষেত্রে আপনি যেহেতু মাছ কমন পাচ্ছেন, তাহলে ইকুয়াল কম্পারিজন করলে কি হবে? অ্যাজ মাচ অ্যাজ হবে না, বলেন তো বুদ্ধি করে? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, as সেক্ষেত্রে much কি as। হবে? প্রথম বাক্যের সমস্ত কিছু কপি করে আগে বসায় দিবেন, দ্বিতীয় বাক্যের সমস্ত কিছু কপি করে পরে বসায় দিবেন। প্র্যাকটিস করতে করতে মানুষ আগায়, একদিন আগাইতে পারে না, ঠিক আছে? এভাবে প্র্যাকটিস করবেন। এটা এটা বুঝতে পারছেন? এবার দেখেন দুই বাক্যেই 2030 সাল আছে, তাহলে পরের 2030 সালটা কি আমার দরকার আছে আর? না, না দাদা, ওটা কাটে দিতে হবে। ওটা আমরা কাটতে পারি। তা সরি, তো ওটা যেহেতু কাটতে পারি, তাহলে আমি পরের বাক্য থেকে 2030 এই অংশটা বাদ দিলাম। কারো কোনো আশা করি ডিবেট নাই এই বিষয়ে, ঠিক আছে? হ্যাঁ দাদা। এখন দেখেন এই বাক্যের সাবজেক্ট হলো ইন্ডিয়ার ইকোনমি, আর এই বাক্যের সাবজেক্ট হচ্ছে চায়নার ইকোনমি। দুই বাক্যের সাবজেক্ট কি সেম না ভিন্ন? ভিন্ন। ভিন্ন। ইকোনমি Different. দেখে মিল আছে মনে করেন না, একটা ইন্ডিয়ান ইকোনমি একটা চায়নার ইকোনমি, পার্থক্য আছে কিন্তু। সাবজেক্ট যদিও ভিন্ন কিন্তু মেইন ভার্বটা সেম, খেয়াল করে দেখেন দুইখানেই গ্রো আছে, আছে না? হ্যাঁ। জি। জি। তাহলে পরের ক্ষেত্রে আপনার কাজ কি? গ্রো বাদ দিয়ে ওটা যেই টেন্সে আছে তার অক্সিলারি ভার্ব আনা। ওটা কিন্তু অলরেডি আমার আছে, উইল আছে না? হ্যাঁ। আছে, জি গুড, দাদা। ব্রিলিয়েন্ট, ভালো ধরে ফেলছেন। দেখেন আমরা যে বলি বড় বাক্য মানে ছোট, বড় বাক্য মানে বড় কিছু না। দেখেন একটু একটু করে বাক্য ছোট হচ্ছে। এম আই রাইট অর রং? টেল মি। জি দাদা, রাইট। রাইট। রাইট রাইট। হ্যাঁ। তো এবার দেখেন এই বাক্যে আপনারা কিন্তু ওই যে ব্যারনস্টপেল ক্লিফস্টপেলে পড়ছেন যে প্রথমে দ্য ইকোনমি অফ ইন্ডিয়া বললে পরে দ্য ইকোনমি অফ ইন্ডিয়া না বলে দ্যাট অফ বললেও তো হবে, হবে কিনা বলেন তো? জি দাদা। হ্যাঁ, হ্যাঁ, হবে। দেখছেন? দেন কিন্তু আরো দ্যাট ছোট করছি, খেয়াল করে দেখেন বাক্য আরো ছোট হয়েছে, দেখছেন? আচ্ছা, এবার দেখেন আমি যদি বলি এই যে সেকেন্ড পার্টে গিয়ে যে উইলটা রয়ে গেল, এই উইলটা চাইলে আমি আগে নিতে পারি, কিন্তু আগে নিলে কার আগে গিয়ে বসে বলতে হবে, দেখি পারেন কিনা? চায়নার আগে। দ্যাট অফ এর আগে, মানে মোদ্দা কথায় দ্যাট এর আগে বসে, কারণ ইকোনমি অফ চায়না হলো সাবজেক্ট। তাহলে দ্যাট অফ চায়না সাবজেক্ট, তাহলে উইলটাকে বসাইলাম দ্যাট অফ এর আগে। দেখেন কত স্মার্ট একটা বাক্য হয়েছে। বাই 2030 দ্য ইকোনমি অফ ইন্ডিয়া উইল গ্রো অ্যাজ মাচ অ্যাজ উইল দ্যাট অফ চায়না। কত স্মার্ট সেন্টেন্স, খেয়াল করে দেখছেন? রাইট। হ্যালো, হ্যাঁ, দেখছি। ওকে। এইবার দেখেন বাক্য কত দ্রুত মুভ করতেছে আমার। এইবার দেখেন আপনি বলতে চাচ্ছেন যে সুমন ভাই এই যে একটা বাক্য লিখছিলেন যে 2030 সালের মধ্যে ইন্ডিয়ার ইকোনমি অনেক গ্রো করবে, এটা আমি মানলাম। এই যে বাক্যের সাবজেক্ট বা পরে যে বাক্যের সাবজেক্ট ইকোনমি অফ চায়না, আমরা কি চাইলেই ওদের পরে একটা করে অ্যাডজেক্টিভ ক্লজ রাখতে পারতাম না, বলেন তো বুদ্ধি করে? জি স্যার। রাখা রাখতে যাবে। পারতাম। যেহেতু রাখতে পারতাম, আপনারা বলতেছেন, তাহলে আমি একটু ফাঁকা জায়গা ক্রিয়েট করি এখানে, এটা বোঝানোর জন্য যে এখানে কি আসবে, অ্যাডজেক্টিভ ক্লজ আসবে নাকি? হ্যাঁ। তাহলে এবার আপনি বুদ্ধি করে বলেন
যদি এই হয় আমার হিসাব নিকাশ, তাহলে এই সেম কাহিনীটা কিন্তু আমার এই লাস্টের দুইটা বাক্যের ক্ষেত্রেও হতে পারে। পারে কিনা? হ্যাঁ, ওইখানেও ব্যবহার করা যায়। এখন ওইখানে যদি ব্যবহার করতে যাই, তাহলে কোথায় কোথায় ব্যবহার করবে এটা বুদ্ধি করে বলেন। ইন্ডিয়ার পরে একটা চায়না। হবে ইন্ডিয়ার পরে, আর একটা হবে চায়নার পরে। চায়নার পরে, একটা হবে ইন্ডিয়ার পরে, একটা আচ্ছা, হবে চায়না। চায়নার পরে। এখন দেখেন আমরা কেন এই ইনভার্সনটা করতে পারলে ভালো হয়। কারণ যখন আপনি চায়নার পরে অ্যাডজেক্টিভ ক্লজটা আনবেন, উইলটা কোনো কারণ ছাড়া একটা বেহুদা একটা হয়ে পিছনে পড়ে থাকবো। এর জন্য উইলটা আগে আনলেই ভালো লাগে। ব্যাপারটা কি বুঝতে পারলাম নাকি বুঝতে পারলাম না? বুঝতে জি পারছি দাদা। দাদা। বুঝতে পারলাম। জি দাদা। যদিও দুইটাই রাইট, কিন্তু আমি বলবো ব্যক্তিগতভাবে সেকেন্ড অপশনটা রাইট ভাল লাগে আমার কাছে বেশি। দুইটাই রাইট। তাহলে আমি একটা কাজ করি, আমি দুইটাই রাখি, কিন্তু সলভ করে শিখবো হচ্ছে প্রথমটা দ্বিতীয়টার জন্য। বুঝতে পারছি বিষয়টা আমরা? হ্যাঁ, ওকে, তাহলে আমরা এটাকে নিয়ে আসলাম। আসেন, এবার আপনি একটা অ্যাডজেক্টিভ ক্লজ মনে করেন, মনে মনে লিখতেছেন। কিরকম লিখতেছেন? এই যে ইন্ডিয়ার অর্থনীতিকে নিয়ে আপনি লিখতেছেন কিরকম? আপনি মনে করেন লিখতেছেন, মনে করেন লিখতেছেন এরকম যে that has been that has been uh, backed by many favorable policies, যা অনেকগুলো ভালো ভালো পলিসি দিয়ে আপনার হয়েছে, সাপোর্টেড হয়েছে। ঠিক আছে? এখন এখানে আবার একটা জিনিস আমি একটু বলে দেই, যেহেতু আলোচনাতে আসছে, এটাকে আবার দয়া করে অন্যভাবে কেউ নিয়েন না। যদি কখনো জিজ্ঞেস করা হয়, ডু ইউ থিঙ্ক দ্যাট ইন্ডিয়া উইল বি চায়না, এটা উত্তর কি দিবেন কখনো জিজ্ঞেস করলে আপনাকে? নো। হুম? স্যার, এটা পারবে নো। না। দাঁড়ান, জল নো। খেয়ে নিই। যদি বলেন নো, দেন হোয়াই নো বলেন। এখানে যেহেতু এরকম লেখছেন যে ইন্ডিয়া গ্রোথ করবে 2030 সালের ভিতরে চায়না, না তো না, সেই সময় তো এই চায়না আর টপিক থেকে আগে বলছি যাবে। না, আপনাকে মনে করেন ভাইভাতে বললো, তোমার কি মনে হয় ইন্ডিয়ার পক্ষে কোনোদিন চীন হয়ে যাওয়া পসিবল? এইখানে কি বলবেন? দাদা যদি হ্যাঁ, কোনোদিন বলে তাহলে মেবি, আর যদি বলে যে 2030 তাহলে নো, কারণ চায়না এখানে অনেক। বিষয়টা হচ্ছে, মনে রাখবেন এটা উত্তর হবে না, পসিবল না। মানে বিং এ বাংলাদেশি যদি আমাকে জিজ্ঞেস করে আমি উত্তরটা দিব। কেন দিব? প্রথমত ইন্ডিয়া হচ্ছে ডেমোক্রেটিক কান্ট্রি, অন দ্য আদার জি হ্যান্ড স্যার, চায়না এইটাই হচ্ছে গিয়ে সমাজতান্ত্রিক দেশ। সমাজতান্ত্রিক। এই যে আপনারা মধ্যে মধ্যে দেখেন না যে চীন 10 দিনের মধ্যে একটা এয়ারপোর্ট বানায় ফেলছে, এটা চীনেই পসিবল। কেন পসিবল? চীন যদি বলে যে আমি এই জায়গাটা অধিগ্রহণ করবো, কেউ কিছু বলতে পারবে না, বিকজ সমাজতান্ত্রিক হিসাব নিকাশ। কিন্তু ইন্ডিয়াতে দেখবেন এটা কিন্তু জীবনও পসিবল না। যেমন ধরেন টাটা কোম্পানি পশ্চিমবঙ্গে আসতে চাইছিল, কিন্তু পশ্চিমবঙ্গের দল তখন কি করছে, এমন আন্দোলন করছে, টাটা পরে চলে গেছে গুজরাটে মনে হয়। ওকে, যে পরিবেশ নষ্ট হবে এই জন্য। তো ডেমোক্রেটিক কান্ট্রিতে এই এই জায়গাটা থেকে একটা বিশাল বড় ক্যাচাল লেগে যাবে। এই সমাজতান্ত্রিক কান্ট্রি যদি বলে যে এটা এটা করবে, এটাই হবে, কিছু করার নাই আপনার। ডিড ইউ গেট মাই পয়েন্ট? জি। দাদা জি জি স্যার। দাদা। আপনি কি লিখছেন দ্যাট হ্যাজ বিন ব্যাকড বাই মেনি ফেভারেবল পলিসিস। আচ্ছা, তাহলে দ্যাট হ্যাজ বিন ব্যাকড বাই মেনি ফেভারেবল পলিসিস, আমি এটাকে কপি করে তাহলে এইখানে নিয়ে আসতে পারি, এবং নিয়ে আসলাম। আবার চায়নার জন্য যদি আমি একটা আনি, যে চায়নার এখন কি হচ্ছে, চায়না এখন লেথার্জিক ইকোনমিক গ্রোথ রেট এক্সপিরিয়েন্স করতেছে, আমরা কি লিখতে পারি? দ্যাট হ্যাজ বিন এক্সপিরিয়েন্সিং এ লেথার্জিক ইকোনমিক গ্রোথ। ঠিক আছে? চায়নার কি হচ্ছে? লেথার্জিক ইকোনমিক গ্রোথ হচ্ছে। তাহলে একইভাবে আমি বলতে পারি যে এটাকেও আমি চায়নার পরে নিয়ে কি করতে পারি, বসায় দিতে পারি। কোনো কোনো কথা আছে তাহলে? হ্যালো? না। দাদা বসানো যাবে। বসাই দিতে পারি। এবার এই যে আপনি বাক্যটা লিখলেন, এখন আপনাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে যে সুমন ভাই তো আমাদের একটা জিনিস পড়াইছে। কি পড়াইছে? অ্যাডজেক্টিভ ক্লজ রিডাকশন পড়াইছে। আমি যদি দ্যাট হ্যাজ বিন কেটে দেই, কোনো প্রশ্ন আছে কারো? না। না স্যার।
আমি যদি বলি দ্যাট হ্যাজ বিন, পরেরটার থেকেও কাটবো, যেহেতু এটা অলরেডি আইএনজি আছে, কিছু করার দরকার নাই। দেখেন তো বাক্যটা প্রফেশনাল মনে হইতেছে নাকি না। বাই 2030 the economy of India backed by many favorable policies will grow as much as will that of China experiencing a lethargic economic growth। কেমন হয়েছে বলেন? জি দাদা চমৎকার। ভালো। খুবই মার্কেট প্রফেশনাল টোনের একটা বাক্য হয়েছে। এবার মনে করেন আপনার দুষ্ট মাথায় বা ফাইজলামি বুদ্ধি ঢুকছে। কি বুদ্ধি ঢুকছে? আচ্ছা, এই যে দ্যাট হ্যাজ বিন ব্যাকড বাই মেনি ফেভারেবল পলিসিস লিখছেন, হ্যাঁ, এই বাইয়ের অবজেক্ট হচ্ছে মেনি ফেভারেবল পলিসিস। আপনি যদি বলেন যে এটার জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবেন, কোনো সমস্যা কি আছে আনলে? না দাদা। না স্যার। না দাদা। এই তো ধরে ফেলছেন, দেখছেন? তা আমি যদি বলি পলিসির পরে যে হুইচ ইনক্লুড, হ্যাঁ, যার মধ্যে কি কি আছে, আমরা মনে করেন বলতে পারি যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, তারা এক্সপোর্টকে আসলে ডাইভার্সিফাই করার চেষ্টা করতেছে। হ্যাঁ, তারপর কি করতেছে বলেন? আপনি বলতে পারেন যে গ্রিন রেভুলেশন করার চেষ্টা করতেছে। এটা পাকিস্তান এটা প্ল্যান করছে মনে হয় 2030 সালের মধ্যে ওনাদের মনে হয় 10% প্রোডাকশন এই এনার্জি হচ্ছে আপনার রিনিউয়েবল সোর্স থেকে আনবে। তো তারা ইন্ডিয়া এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করতেছে, গ্রিন রেভুলেশন করতেছে, ঠিক আছে? তারপরে কি আইটি হচ্ছে? সেক্টরটা মেক ইন ইন্ডিয়া এন্ড কি মার্কেট মার্কেট এক্সপানশন করতেছে, মার্কেট ইকোনমিকে তার কি করছে? এক্সপানশন করতেছে। হয়ে গেল, শেষ। তাহলে এটা হতে পারে না বাক্যটা এভাবে? বলেন তো। জি স্যার। পারে। দেখছেন, ধরে ফেলছেন, কিন্তু না পারার কোনো কারণ নাই। এখন যদি এখানে এসে হুইচ কেটে বাদ দিয়ে দেন, তাহলে ইনক্লুডটা কি হয়ে যায় বলেন? ইনক্লুডিং। এখন মনে করেন আপনার মাথায়, আপনি তো ভাই ব্রিলিয়েন্ট, এখন সব পারেন, সুমন ভাইয়ের কাছে সব শিখা ফেলেছেন গ্রামার, আর কি পড়াবো আপনারা বলেন? আপনি চাচ্ছেন কি একটু পশ থাকে না, পোলাপাইন পয় না, পশ ভাব নিতে হবে। আপনি ইনক্লুডিংটাকে আবার একটু কি করতেছেন, একটা এম ড্যাশ দিয়ে আলাদা করতেছেন, ইনক্লুডিং থেকে শুরু করে এই মার্কেট এক্সপানশন পর্যন্ত একটু আলাদা করে দিলেন, একটু ভাবসাব নিলেন, ঠিক আছে? দেখেন পুরাই একটা প্রফেশনাল বাক্য হয়ে গেছে। হয়ে গেল কিনা বলেন? হ্যালো। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। এখন দেখেন, এই যে বাক্যটা লিখছেন, এটা কতগুলা বাক্যের একটা কম্বিনেশন, তাই না? এম আই রাইট অর রং? টেল মি। রাইট। রাইট দাদা। এটা অনেকগুলা বাক্যের কম্বিনেশন, এটা কিন্তু হুদাই আইসা পড়ে না, ঠিক না? হ্যাঁ দাদা। এটা একটা অনেকগুলা বাক্যের কম্বিনেশন। এখন ধরেন আপনি তো এটা পড়ছেন, এখন ধরেন আপনি মনে করেন এই পুরা বাক্যটাকে আপনি একটা কোটেশন হিসেবে দিবেন। এটা কে বলছে? এটা বলছে মনে করেন, এটা কে বলতে পারে? এটা কে বলতে পারে? কোনটা ওয়ার্ল্ড কে ব্যাংক দিতে পারে বা বলেন? IMF। ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ, IMF or World Bank. না, এটা দিছে মনে করেন, দেবপ্রিয় এটা মনে করেন ভট্টাচার্য। যে ফাইন্যান্স মিনিস্টার ভদ্র মহিলা এই কথাটা বলেছেন। তা আপনি কি বলবেন? যে নির্মলা, ওনার নাম কি বলেন? হ্যাঁ, সীতারমন। সীতারামন। সীতা রামন। রামন নাকি? আরে আমি নির্মলা সীতারামন সেইড ইট, তিনি এটা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে এই ইট দিয়ে আমি কোনটাকে বুঝাইছি বলেন দেখি বুদ্ধি করে এবার। টোটাল সেন্টেন্সটাকে। হ্যাঁ, আমরা এই যে শুনলেন, ক্লাস তো রেকর্ড থাকে, বললেন না যে ভাই ক্লাসে ইন্ডিয়া সুনাম করছে, ঠিক আছে? আমি বাক্যটা বেশিরভাগ সময় বাংলাদেশ দিয়ে লিখি। আবার আপনারা তো আবার মনে করেন যে ইন্ডিয়া বললে আবার মানে ঝগড়াঝাটি লাগাই দেন, ঠিক আছে? জাস্ট রাইটিং পারপাসে লিখছি, এটাকে অন্যভাবে নিয়েন না, ডিসক্লেমার দিয়ে দিলাম আগে ভাগে। তাহলে এটা যদি এটা হয়েই থাকে, তাহলে আমি তো চাইলে এটাকে বাক্যটা ইনভার্টেড কমার মধ্যে নিয়ে আসতে পারি। ইনভার্টেড কমা দিয়ে, তারপরে কমা দিয়ে, দেখেন আমি বলতে পারতাম না কমা দিয়ে, হ্যাঁ, কমা দিয়ে তারপরে আবার ইনভার্টেড কমা দিয়ে বলতে পারতাম না সেইড নির্মলা সীতা রামন, হতে পারতো কিনা? হ্যাঁ। জি দাদা। জি। দেখছেন, এটাও কিন্তু হতে পারতো, হতে পারতো। এবার ধরেন নির্মলা সীতারামন সেইড ইট, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা এবার নাউন ক্লজের সাথে আমরা অ্যাডজেক্টিভ ক্লজকেও কম্বাইন করে দিব। আমি যদি বলি যে while she was
অ্যাড্রেসিং অ্যাট এ প্রেস কনফারেন্স, তাহলে লজিক্যালি এই হোয়াইল শি ওয়াজ অ্যাড্রেসিং অ্যাট এ প্রেস কনফারেন্স পার্টটাও এখানে অ্যাড করতে পারি, পারি কিনা? হ্যাঁ জি দাদা দাদা। ঠিক আছে এবং দেখেন মজার বিষয় কি জানেন, এই যে হোয়াইল শি ওয়াজ অ্যাড্রেসিং, এখান থেকে শি আর ওয়াজ কেটে দিতে পারি, হোয়াইল অ্যাড্রেসিং এট এ প্রেস কনফারেন্স, পারি কিনা? হ্যাঁ জি হ্যাঁ, ক্লাস মজা পাইছেন না আস্তে করে? হ্যাঁ স্যার মানে জি এর দাদা মতো আস্তে আস্তে বাড়তেছে, এটা মজা। হ্যাঁ, আস্থা বাড়তেছে, পড়লেই পারবেন, না পারার কোনো কারণ নাই। এই দেখছেন কত সুন্দর বাক্য আপনি বানায় ফেলছেন, দেখেন বিউটিফুল সেন্টেন্স। আচ্ছা, এখন মনে করেন আপনার তো দুষ্ট মাথায় খালি মিষ্টি বুদ্ধি ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? তাই না? এখন ধরেন যদি আপনার বাক্যটা ওইরকম হয়ে থাকতো যে একটা প্রেস কনফারেন্স, আপনি যদি বলেন যে দ্যাট ওয়াজ কি অ্যারেঞ্জড বাই দ্য ইউনাইটেড নেশনস, তাহলে এখানে কি হতো বলেন? বলেন না কেন, পারেন না কেন এখন? ওটা রিডিউস করে Arranged অ্যানাউন্স by বাই দ্য the ইউএন। United Nations. হ্যাঁ, কনফারেন্সের পরে কি আসতো? কনফারেন্সের পরে দ্যাট Arranged ওয়াজ by the অ্যারেঞ্জড বাই দ্য ইউনাইটেড নেশনস। এরপর আপনি যদি বলতেন যে না, আবার দুষ্ট মাথায় মিষ্টি বুদ্ধি, দ্যাট কাটবো ওয়াজ কাটবো, দেখেন কারেন্টের মতো কাজ করতেছি, দেখছেন কত ধুমধাম কাজ করতে। আমি কম্পিউটিং এ খুব এক্সপার্ট, মানে টাইপিং এর কাজে প্রচুর টাইপিং করতাম তো এক সময়। এই দেখেন বাক্য বানায় ফেলছি, পুরা পত্রিকার বাক্য। বাই 2030 দ্য ইকোনমি অফ ইন্ডিয়া ব্যাকড বাই মেনি ফেভারেবল পলিসিস ইনক্লুডিং এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, গ্রিন রেভলিউশন। এখানে একটা ছোট্ট ভুল আছে, অক্সফোর্ড কমাটা আমি ইউজ করতে ভুলে গেছি, এন্ড এর আগে প্রত্যেক ক্ষেত্রে কমা হবে। And market expansion will grow as much as will that of China experiencing a lethargic economic growth, said Nirmala Sitharaman while addressing at a press conference arranged by the United Nations. পুরা মনে হচ্ছে না পত্রিকা থেকে কপি করে নিয়ে আসছি? জি দাদা একদম দাদা। এই বাক্যে ওয়ার্ড আছে গুনে গুনে 46টা। হ্যাঁ বলেন। নির্মলার একটা অ্যাডজেক্টিভ দিলেও তো হয়, একটা আপ দেন। টু ইউ, আপনার ইচ্ছা, আপনি যা মন চাই লিখেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন কিনা খালি বলেন। ওকে, জি ভাইয়া। দ্যাট ইজ দ্য বিউটি অফ লার্নিং, ঠিক আছে? আপনি যদি মন দিয়ে পড়েন ভাই, আপনার এই রাইটিং নিয়ে আপনি এই ইহজীবনে আর কোনোদিন কোনো, আমার মনে হয় না যে সমস্যা ফেস করতে হবে। রাইটিং তো কোনো কঠিন কিছু না, রাইটিং নিয়ে আপনারা কেন ভয় পান আমি নিজেও জানি না, ঠিক আছে? রাইটিং ইটসেলফ ইজ এ ব্রিলিয়েন্ট টপিক টু বি স্টাডিড, ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে অলওয়েজ। ওকে, বুঝতে পারছেন? হ্যাঁ দাদা জি এবার বলেন, যার যত প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের কি উত্তর পাইছি না পাইনি আমরা? পাইছি, ঠিক আছে। দাদা এই ধরনের বাক্যগুলোতে যখন অনুবাদ করতে যাই তখন কোন পার্ট দিয়ে শুরু করতে হয়, মানে তখন এটা কি অনুবাদের শুরু হয় ক্লাস কি? ভাই? এটা কি অনুবাদের ক্লাস? না, অনুবাদের ক্লাস না, কিন্তু এই ধরনের বাক্য ফেস যেহেতু এর করতে গেলে অনুবাদের আসলে ক্লাস না, সেহেতু আমি এটা পারি না। যখন অনুবাদের ক্লাস হবে তখন আমি পারবো। শুনেন ভাই, ব্রেইনকে না, মানে লিখতেছেন একে আর একে যোগ করলে হয় দুই, আপনি বসে বসে আরো কিছু ভাবতেছেন তা করবেন না। ব্রেইনকে রাখতে হবে কুল, ব্রেইনকে রাখতে হবে 100% কুল। আমি আজকে 23 বা 24 নম্বর ক্লাস নিলাম, আপনি কখনো দেখছেন যে আমি এলোপাথারি ক্লাস নিচ্ছি? সবসময় দেখবেন খুবই স্ট্রাকচার্ড ওয়েতে আগাই। ব্রেন থাকতে হবে কুল। আপনি পড়ছেন রাইটিং, স্ট্রাকচার বুঝতে পারছেন কিনা সেটা বলেন। ওকে, এটা অনুবাদ তখন হবে যখন অনুবাদে ক্লাস করাবো তখন, ঠিক আছে? আমি এখন জানি না হাউ টু ট্রান্সলেট ইট ভাই। এই জি পর্যন্ত বুঝতে বুঝতে পারছেন পারছি। কিনা সেটা বলেন আপনি আমাকে। জি বুঝছি। এইবার আসেন আপনাদের একটু ভালোবাসা শিখাই, ঠিক আছে? ভালোবাসতে হয় কিভাবে। এই দেন, ছোট্টবেলায় যখন প্রপোজ টপোজ করতেন কেউ কাউরে, মনে করেন একটা ছেলে গিয়ে একটা মেয়ের প্রপোজ করছে, তো মেয়ে বলছে যে ভাই আমার তো গার্লফ্রেন্ড আছে। তো ওই ছেলে মনে করেন বলতেছে ওকে, আই লাভ ইউ অ্যাজ মাচ এজ হিম, মনে করেন, ঠিক আছে, আই লাভ ইউ অ্যাজ মাচ এজ হিম। তাহলে এই বাক্যের মিনিংটা কি হবে বলেন তো বুদ্ধি করে, যদি হারের জায়গায় হিম লিখি? ওই মেয়েকে যে ভালোবাসে তার থেকে ও বেশি ভালোবাসে। একটু দাঁড়ান, হ্যাঁ কি বললেন? ওই মেয়ে যাকে ভালোবাসে তার থেকে আই ভালোবাসে বেশি। এটা কিছু হইলো? আগে এই জায়গাটা ভালো করে পড়েন। আই লাভ ইউ মাচ, আমি তোমারে অনেক ভালোবাসি।
আই লাভ হার মাছ, আমি তাকেও অনেক ভালোবাসি। তো দুইটা কম্পেয়ার করলে কি হবে, আমি তোমার যতটা ভালোবাসি তারেও অতটা ভালোবাসি। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ দাদা। হ্যাঁ তাহলে তাহলে এইটা দিয়ে তো আর্গুমেন্ট হবে না, আর্গুমেন্ট হবে কোনটা দিয়ে? এই যে উপরেরটা দিয়ে। আপনি মনে করেন একটা মেয়েকে অফার করছেন, মেয়ে বলছে না আমার তো বয়ফ্রেন্ড আছে, এই যে আই লাভ ইউ মাচ, আমি তোমার ভালোবাসি, হি লাভস ইউ মাচ, সেও তোমার ভালোবাসে। আই লাভ ইউ অ্যাজ মাচ অ্যাজ হি ডাজ, আমি তোমাকে অতটাই ভালোবাসি, সে তোমাকে যতটা ভালোবাসে। যতটাই তাহলে ভালোবাসে। তারে ভালোবাসতে পারলে তুমি আমারে ভালোবাসবে না কেন? এই আপু, কোনো মেয়ে এটা এই যুক্তি খণ্ডন করে না। আপনি কাউকে ভালোবাসেন, তো ওই বয়ফ্রেন্ড আপনাকে যতটা ভালোবাসে, আমি যদি আপনাকে কতটা ভালোবাসি, তাহলে আপনি আমার সাথে প্রেম কেন করবেন না? তার সাথে প্রেম করতে পারেন। উত্তর দেন এবার। হ্যালো, আমরা আর্গুমেন্টটাকে আরেকটু অ্যারেঞ্জ করি, মেয়েরা এটার কাউন্টার দিবেন, এই কাউন্টার করতে পারেন কিনা। আমি আপনাকে গিয়ে বললাম, ম্যাডাম ম্যাডাম আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি বললেন যে না আমার বয়ফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে। এবার আমি বললাম আপনার বয়ফ্রেন্ড যতটা ভালোবাসে আমি অতটা ভালোবাসি, তাহলে আপনি ওকে ভালোবাসতে পারলে আমাকে কেন ভালোবাসতে পারবেন না বলেন? কারণ তোমার মার্সিডিস নাই। দাঁড়ান দেখি ওই আপুরা কি বলে। আপুরা বলেন শুনি। ইটস হার চয়েস। এই আপনি কি আপু? বলেন আপুরা বলেন। আগের জনের সাথে attachment আছে, সে নতুন করে আসছে কেমনে কি? না, এটা তো আবেগের কথা। আপনার স্টেটমেন্টটা হবে যে সুমন ভাই আপনি আমাকে যে আর্গুমেন্টটা দেখাইছেন যে সে যতটা ভালোবাসে আপনিও আমাকে ততটা ভালোবাসেন, সেটা আমি মানলাম, তাতে আমার কোনো না নাই। আমি আপনাদের কিন্তু আর্গুমেন্টের ক্লাস নিছি আগে, বি কেয়ারফুল। এবার আপনাকে বলতে হবে, এখন প্রবলেমটা হচ্ছে আপনারা দুজন আমাকে সমান ভালোবাসলেও এর মানে এই না আমিও আপনাদেরকে সমানভাবে ভালোবাসতে বাধ্য। আমি যাকে ভালোবাসতে চাই আমি তাকেই ভালোবাসবো। সো দুই পার্টি থেকে ভালোবাসা হলেই তো প্রেম হবে। এখন আপনি ওর মতো ভালোবাসেন বলে আমি আপনাকে ওর মতো ভালোবাসবো, এটার কোনো কন্ডিশন নাই। এটা আমার সাইড থেকে, এটার সাথে ওটার কোনো কি নাই, আপনার যোগসূত্র নাই। কথা বুঝতে পারছেন কি বললাম? এখন প্রশ্ন হচ্ছে এই দুই বাক্যের মিনিং কিন্তু আলাদা। যে আই লাভ ইউ অ্যাজ মাচ এজ হি ডাজ আর আই লাভ ইউ অ্যাজ মাচ এজ হিম বা হার, প্রথমটা মিন করতেছে আমি তোমাকে যতটা ভালোবাসি সেও তোমাকে অতটাই ভালোবাসে, অর্থাৎ দুইটা মানুষ এখানে একজন তৃতীয় ব্যক্তিকে সমপরিমাণ ভালোবাসে। আর এটা মিন করতেছে আমি তোমাকে যতটা ভালোবাসি তাকে অতটা ভালোবাসি, মানে আমি এখানে একাই দুজনকে সমান ভালোবাসি। দুইজনকে। পয়েন্ট। হ্যাঁ দাদা। ওকে, ডান, ডিল পাক্কা। এবার দেখেন আমরা রাইটিং এর মোটামুটি আমাদের রাইটিং ক্লাসের প্রায় শেষ। আর একটা ক্লাস নিলে আমাদের রাইটিং ক্লিয়ার হয়ে যাবে, মানে গ্রামার। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে যে কম্পারিজন আরো অনেক কিছু আছে। যেমন ধরেন কি বলে আপনার ওই যে ডাবল কম্পারেটিভ, এটা সেটা হাবি জাবি অনেক কিছু আসে, ঠিক আছে? তো ওই ধরনের এগুলো আমাদের রাইটিং এ তেমন লাগে না। আমরা এইটুকুতেই আমাদের লেকচারটা হচ্ছে শেষ করব, ঠিক আছে? সো মন দিয়ে পড়বেন। আগামী ক্লাসের পরে আপনাদের মোটামুটি গ্রামার লেকচারটা আমরা এন্ড করব, দেন আমরা হচ্ছে পুরো দমে ফোকাস রাইটিং এ শুরু করব, ঠিক আছে? জি দাদা। ওকে, থ্যাংক ইউ। আমি গতকালও ক্লাস নিতাম, ওই গতকাল যে ফেসবুকে কি একটা ঝামেলা হয়েছিল না আপনাদের, বলেন তো একটু। হ্যাঁ, ঝামেলা হয়েছিল। আর এক পেইনফুল এক্সপিরিয়েন্স, মনে করেন যে কি একটা বিভৎস একটা হঠাৎ অবস্থা। করেই কেমন যেন সন্ধ্যা হয়ে থেকে গেছে। দাদা। হঠাৎ করে হ্যাঁ, সার্ভার ডাউন হয়ে গেছিল ফেসবুক এখন না। হ্যাঁ। তাহলে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট সবাইকে। তাহলে ক্লাসটা কেমন লাগছে আজকে? অনেক ভালো। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। দাদা বলো স্যার। হ্যাঁ। দাদা আমাদের জন্য যে অফারটি ঘোষণা করেছেন এটি হ্যাঁ। সম্পর্কে জানালে ভালো হতো। আচ্ছা আচ্ছা, অফারটা হচ্ছে আপনারা যারা ভর্তি হয়েছেন অলরেডি, অনেক 6,000 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়েছেন। আমার আগের একটা ব্যাচের রেকর্ড ছিল মনে হয় 2700 বা 3200 প্লাস মনে হয় ছিল। তো এবার প্রায় এক বছর পর গ্যাপ দিয়ে শুরু করলাম। সো ইউ গাইস পেইড লট অফ মানি অলমোস্ট। আমি লাস্ট এই ইয়েতেই কত প্রায় 65 লাখ টাকার মতো ব্যবসা করেছি। তো আমার আসলে এত টাকা পয়সা লাগে না, আমি টুকটাক যা পারি আশেপাশে যারা আছে ডোনেশন টোনেশন করে দিই, ঠিক আছে? তো আমার কাছে মনে হলো যে আপনাদের জন্য একটা অফার দেওয়া উচিত। আপনারা তো টাকা দিচ্ছেন আমাকে, তাই না? তো আপনাদের জন্য দুইটা অপশন রেখেছি আমি এখন পর্যন্ত মানসিক ভাবে। একটা হচ্ছে 3 জনকে 3টা মোবাইল গিফট করে দিব,
আর একটা অপশন রেখেছি যে 15-20 জনকে, মানে আপ ধরেন যে 10,000 বা 15,000 টাকা দামের যে আপনার স্যামসাং এর বাডস 2 প্রোর যে ইগুলো আছে, কি বলে, এয়ারপড গুলো আছে বা এয়ারবাড গুলো আছে, ওগুলো গিফট করবো। তো কোনটা গিফট করবো ওটা পরের বিষয় দেখি, বাট বাজেট রেখেছি আমি 1.5 লক্ষ টাকা। এটা আপনাদের এই ব্যাচে আমি হচ্ছে গিভ করে দিব, ঠিক আছে? তো এখন সমস্যা হচ্ছে অনেক ছেলে মেয়ে আমাকে নক দিচ্ছে ভর্তি হওয়ার জন্য, এটা নিয়ে পড়ে গেছি পর প্যারার মধ্যে, এখানে বুঝতে পারছেন? তো আপনাদের জন্য কোনো কিছুই করতে হবে না, আমি জাস্ট একটা আপনাদের বিশ্বকাপ ফাইনালের পর দিন লাইভ প্রোগ্রাম করব, এবং লাইভ প্রোগ্রাম করে হচ্ছে করব, কি বলে যে আপনাদের লটারিতে সিলেক্ট করবো কে কে পাচ্ছেন এই গিফট, ঠিক আছে? এবং আমি এইটুকু বিষয় গ্যারান্টি দিচ্ছি, ওই মনে করেন যে আমার সিলেক্টেড কোনো আইডি থেকে আমি করে কাউকে দিব এরকম কিছু করব না, একদম অনেস্ট ভাবে। ইভেন আমার কোনো পরিচিত লোক, মনে করেন আমার, আমি যদি টেকনিক্যালি এমন হয়ে থাকে আমার কোনো কলিগের ছোট ভাই ভর্তি হয়েছে, ঠিক আছে, এটাও আমি জানার চেষ্টা করব না। আর আমি চেষ্টা করবো যে মতো আমার কাছের লোক যেন না পায়, এটা যেন ডিস্টেন্সের কেউ পায়, দূরের থেকে কেউ পায়, ঠিক আছে? ওকে, হ্যাঁ দাদা, বলেন ভাই। একটা আমি গতদিন ভাইবার একটা কোশ্চেন করেছিলাম এবং আমি ভাইবাতে একটা বাজে সিচুয়েশন ফেস করে আসছি। কি সেটা হচ্ছে প্রশ্ন ছিল? আমি নাথিং ওয়ার্ডটা বলছি এবং সেটা দেখলাম আমার স্যার বেশ অফেন্স ভাবে মানে নিল। কোন, না প্রেক্ষাপটটা বলতে হবে আপনাকে রেকমেন্ড অবশ্যই। বলতে হোয়াট আর ইউ ডুইং নাও। আমি তো দাদা প্রথম ভাইবার যেই বলে ফেলছে আই এম ডুইং নাথিং। তো এই ক্ষেত্রে এটা ব্যাপারটা হচ্ছে, হতেই পারে যে প্রফেশনালি আপনি কিছু করছেন না, তখন আপনি কথাটাকে একটু সুন্দর করে বলতে পারেন যে কারেন্টলি আই এম ডুইং নাথিং, না বলে বলতে পারতেন যে কারেন্টলি অ্যাকচুয়ালি ফলোইং মাই গ্রাজুয়েশন আই হ্যাভ বিন প্রিপেয়ারিং ফর জব, সো আই এম এট দ্য প্রিপারেশন ফেজ নাও। এটা বলে হয়ে যায়, ঠিক না? নেগেটিভ আপনারা কেন, শুনেন, কখনোই কোনো কথাতে না না ওয়ার্ডটা বলবেন না। এটা আমাদের আইবিএ তে খুব স্ট্রিক্টলি শেখানো হয়েছে যে না ওয়ার্ডটা ইটসেলফ ইজ এ ব্যাড ওয়ার্ড, ঠিক আছে? আপনি নাটাকেই পজিটিভ ওয়েতে বলতে পারেন, হ্যাঁ আই এম ডুইং নাথিং, ঠিক আছে, বাট ইউ কুড হ্যাভ সেড দিস যে স্যার অ্যাকচুয়ালি আই হ্যাভ ফলোইং, আই মিন আফটার ফিনিশিং মাই মাস্টার্স অর এমকম অর এমবিএ হোয়াট এভার ইউ ডিড, যে অ্যাকচুয়ালি আই হ্যাভ বিন গোয়িং থ্রু দ্য প্রিপারেশন ফেজ অ্যান্ড হোপফুলি আই উইল গেট এ জব ভেরি সুন। অ্যাট দিস মোমেন্ট আই এম প্রিপারেটরি ফেজ, ঠিক আছে? সো এটুকু বলতে পারতেন, কিন্তু নাথিং বলাটা খুব খারাপ শুনে, আসলে তো খারাপ শুনে, ঠিক না? আপনি কিছুই করতেছেন না, কোনো কথা হলো না। পরে পরে অবশ্য দাদা আমি সরি বলে করছি যে আই হ্যাঁ এম সরি বলবেন, সবসময় সরি বলবেন, ভুল বুঝা মাত্রই সরি বলবেন, একদম ইনস্ট্যান্টলি, কোনো ডিবেট করবেন না এখানে, সঙ্গে সঙ্গে সরি। একটা কোশ্চেন করব। হ্যাঁ, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন, বলেন। হ্যাঁ বলছি, ওই যে আপনি যে অ্যাডজেক্টিভ ক্লজ গুলো দিতে বলেন এইগুলো মাথায় আসে না, এর জন্য কি করা উচিত? পেপার পড়বেন, প্রচুর পরিমাণ পেপার পড়বেন। এই যে সামনে ফোকাস রাইটিং শুরু করব, হ্যাঁ সেখানে আমি কিন্তু কোনো আগে থেকে বানানো লেকচার শিট নিয়ে বসবো না, একদম টাইপ করে করে পড়াবো। সো ইউ উইল হ্যাঁ বি ডিসকাসিং লট অফ ওয়ার্ড, লট অফ আইডিয়া, লট অফ সেন্টেন্সেস, ওকে, উইল হ্যাভ লট হ্যাঁ অফ আর্গুমেন্ট অলসো। সো ওগুলা করতে 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 নিজের মধ্যে, আমাদেরকে না আইবিএ তে একটা কথা বলতো যে টুডে ইউ আর বিং দ্য ফার্স্ট স্টুডেন্ট অফ আইবিএ অ্যান্ড পার্টিসিপেটিং ইন দ্য ফার্স্ট ক্লাস, হ্যাঁ দেয়ারফর আফটার ফিনিশিং ইউর এমবিএ আয়নার দিকে তাকাবেন and you look, do you, if you can recognize any difference, তুমি কোনো পার্থক্য ধরতে পারো কিনা। সো আপনি যে ক্লাসগুলো যে পার্টিসিপেট করতেছেন, ইউ শুড ডেফিনেটলি ফাইন্ড আউট সাম ডিফারেন্স, যে আজকে ক্লাসের পর আমার এই আউটপুটটা আসছে, দিস ইজ দ্য ডিফারেন্স আই হ্যাভ মেড। সো হ্যাঁ আপনাকে পড়তে হবে। আমি ফোকাস রাইটিং ক্লাসে তো প্রচুর পরিমাণ কোশ্চেন করবো, এখন যেমন আপনাদের কোশ্চেন কম করাইছি, আমি আমার হ্যাঁ পক্ষ থেকে শিখাইছি, ফোকাস রাইটিং এর ক্লাসগুলোতে প্রচুর পরিমাণ কোশ্চেন করা হবে যে আচ্ছা এই যে ইউক্রেন যুদ্ধ নিয়ে লিখবো, ফার্স্ট সেন্টেন্সটা কি হইতে পারে। সো ইউ গাইস উইল অফার মি সাম সেন্টেন্স, আমি সেটাকে ব্যঙ্গ করব, বিদ্রূপ করব, ধমক ধমকি দেবো, গালিগালাজ করব, ওটাকে রিফার্নিশ করব, রিডেকোরেট করব, রিরাইট করব। আবার আপনাদেরকেও প্ল্যাটফর্ম দেওয়া হবে যে আমার রাইটিংকে আপনারা একটু ক্রিটিসাইজ করেন। সো এই জিনিসগুলো পার্টিসিপেশন করতে হবে, পড়তে হবে। বিষয়টা হচ্ছে দাদা, পড়তে হবে, পড়ার কোনো অল্টারনেটিভ নাই আমার কাছে আসলে, ওকে? আপনি যখন ওই ক্লাসগুলো নেবেন আমাদের একটু শিডিউলটা জানাই দিলে ভালো হয়, যে এই শিডিউল ভাই টপিকটা একটাই, ক্লাস। প্রত্যেক দিন রাত্রি 9:30 বাজে, আর কোনো শিডিউল না নাই না, ভাই, ওইটা কি না, শিডিউল ওইটা দিব না। বলেন না? আপনি যে টপিকস এর উপরে যে বললেন আমাদেরকে বলতে বলবেন, ওই হ্যাঁ টপিকসটা হ্যাঁ, আমাদের না জানাই দিলে ওটা ফিক্সড করা আছে, আপনাদের দেখেন, ওটা আমি দিয়ে দিব না, ওটা ওই যে আমার টাইম লাইনে দেওয়া আছে, 31টা টপিক দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওখান থেকেই পড়াবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট, নমস্কার সবাইকে। ওকে দাদা, গুড নাইট। আর এই শুনেন আপনারা, আমি দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে আমাকে নিয়ে কথাবার্তা হয়, হ্যাঁ আপনারা কমেন্ট করেন, ঠিক আছে ভালো, কিন্তু আমার একটা অনুরোধ থাকবে কি, মানে কখনোই এমন কিছু লিখিয়েন না
যে যেটা মনে করো যে আমি হয়তো পেইড পার্সন দিয়ে কাজ করতেছি, আমি ব্যক্তিগত কাজটা কোনো করাইও না বা করিও না, এন্ড আই রিয়েলি হেট ইট। সো কিছু কিছু কমেন্ট হ্যাঁ ভালো কথাই বলে, কিন্তু মনে হয় কি যে মানুষ আসলে হয়তো সুমন ভাই হয়তো কাউকে দিয়ে পেইড কাজ করাচ্ছে। হ্যাঁ আপনারা প্রশংসা করেন, দুর্নামও করেন, কোনো সমস্যা নাই, কিন্তু মানে মানুষ যেন অনেস্ট রিভিউটা পায় যে হ্যাঁ এই লোকটা এইরকম, ঠিক আছে? কোনোভাবেই যেন মনে না হয় যে আমি কাউকে দিয়ে পেইড রিভিউ করাইছি, ঠিক আছে? সুনাম করেন, দুর্নাম করেন, কোনো সমস্যা নেই, বাট অনেস্টলি করেন, ঠিক আছে? মানে খুব বেশি দাদা অতিরঞ্জিত দেখিয়েন না। বলেন। একজন বলেছেন আগের ক্লাস, আগের ক্লাসগুলো আমাদের গ্রুপে আছে, আমাদের গ্রুপে অপ্রয়োজনীয় খুব বেশি কোনো পোস্ট রাখা হয় না। এপ্রিল মাসের 27 তারিখে একটা পোস্ট, আর জুন মাসের 7 তারিখে একটা পোস্ট, এই দুইটা পোস্টের মধ্যেই আমাদের বিগত সমস্ত ক্লাসেরই দেওয়া আছে। যেমন আজকের ক্লাসের রেকর্ড ফাইলটা পাবেন হচ্ছে জুন মাসের 7 তারিখের এই পোস্টে। গুড নাইট সবাইকে, বাই বাই, নো